প্যাড নিতে গেলেও তোমাকে কাগজে মুড়িয়ে তারপর প্লাস্টিকে মুড়িয়ে তারপর দেয়া হবে। ইনফ্যাক্ট আমি নিজে কিছুদিন আগে কিনতে গেছিলাম, তো আমি প্যাডের প্যাকেটটা নর্মালি রিসিভ করেছি কাউন্টার থেকে। মানে যারা মেডিকেল স্টোরে থাকে আর কি, মেডিসিন স্টোরে, তারাও খুব অফেন্ড হয়ে যায় এই ব্যাপারটাতে যে কেন কাগজে মুড়িয়ে নেওয়া হচ্ছে না। তখন একটা স্কুলের টিচার খুব, ওদের স্কুলে ভেন্ডিং মেশিন আছে স্টাফ রুমের পাশে ওপেন, মানে দের ইজ নো ডোর অর পর্দা। এবার সেটা নিয়ে উনি ভীষণ আপত্তি জানিয়েছিলেন যে এরকম করে কি করে ওপেনলি রাখা থাকতে পারে একটা মেশিন, মেয়েরা কিভাবে নেবে, মেয়েদের তো আজকাল কিছু এসেই যায় না, হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো স্কুল, ছেলেদের সামনে এরকম ওপেনলি কি করে হচ্ছে ব্যাপারটা। কলকাতার বড় বড় নাম করা গার্লস স্কুলে গিয়ে আমাদের যখন শুনতে হয়েছে যে ছাত্রীদের প্যাড ফেলার আগে সেটাকে ধুতে হচ্ছে। আমাদেরকে এটাই বলা হয়নি যে সবার বডি ডিফারেন্ট, সবার বডির ফাংশনিং ডিফারেন্ট। কারোর পিরিয়ডসের সময় ধরো অনেক ক্র্যাম্পস হচ্ছে, কারোর পিরিয়ডসের সময় ক্র্যাম্পস হয় না, তো সেগুলো ডিফারেন্টলি আর কি সবাইকে এফেক্ট করে। এটা ট্যাম্পন দুটোই যেহেতু ভাজাইনার মধ্যে ইনসার্ট করা হচ্ছে, ওরা ভাবছে স্ক্রিনটা ভেঙে যাচ্ছে আর তারপরে মেয়েটার ভার্জিন থাকছে না, তার ফলে পরে বিয়ে কে করবে ভার্জিন না হলে। মানে আমরা কোয়েড স্কুলেও সেম প্রোগ্রামই করতে চেয়েছিলাম, কারণ ছেলেদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা আরোই নেই যে পিরিয়ডস হয়, মেয়েদের পিরিয়ডস হয়, সেই সময় কি হয়, বা তারা যে এই টিভিতে অ্যাড দেখে স্যানিটারি ন্যাপকিনের, তাদের মাথায় অনেক কিউরিওসিটি থাকে যে এটা কী। যেটার কথা বলতে চায় না কোনো গভর্নমেন্ট, সেটা হচ্ছে যে টিন প্রেগন্যান্সি কিন্তু একটা খুব মেজর ইস্যু, কারণ যে সেক্স এডুকেশন ঠিকভাবে পাচ্ছে না বলেই বাচ্চারা বুঝতে পারছে না যে এই অ্যাক্ট করার পরে কি হতে পারে, আর ওরা তাই বলে প্রোটেকশন নিচ্ছে না, তার ফলে টিন প্রেগন্যান্সিগুলো হচ্ছে বেশি বেশি করে। না মানে আজকে ভনিতা করে কিছুই বলবো না, আপনারা দেখেই ফেলেছেন থাম্বনেল এবং আমাদের প্রিক্যাপ, সেখানে বড় বড় করে লেখা আছে মাসিক ছি। মানে আপনারা অনেকেই, মানে পুরুষেরা তো নিশ্চয়ই এতক্ষণে স্কিপ করে ফেলেছেন, এগোচ্ছেন না যে এই বাবা এই কি একটা এপিসোড, এটা দেখা যায় না। আর যদি দেখেও থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং কানে হেডফোন দিয়ে, আরে বাবা বাইরে থেকে কেউ শুনে ফেলছে এরকম একটা এপিসোড আপনারা শুনছেন দেখছেন, এটাতে কিন্তু লজ্জিত হওয়ার আপনাদের বড় সম্ভাবনা আছে। সুতরাং একটু নিভৃতে নির্জনে, তাই না, এরকমই বিষয়। ঠিক আছে, ওদের কাছ থেকেও শুনে নিই যে ওরা এসছে, ওরা এতদিন ধরে এই বিষয়টাকে নিয়ে কাজ করছে এবং সেই কাজটা করতে করতে ওদের কি কি অভিজ্ঞতা হচ্ছে সেটাও আমরা জানবো, সেটা আমরা শুনবো। কিন্তু আপনাদের কাছে একটাই অনুযোগ, আপনারা একেবারেই সাবস্ক্রাইবটা করছেন না, একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ভালো লাগে আর কি, যে আপনারা শুনছেন কিন্তু টুক করে কেটে পড়ছেন, ভালো নয়। একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমাদেরও একটু উৎসাহ হবে এবং বাকি যারা আসছে আমাদের কাছে এই ধরনের, তাদের এই যে এই সময়ে দাঁড়িয়ে একটা অন্য রকম কাজ করার যে প্রচেষ্টা নিয়ে তারা আসছে, সেইটা আরও বেশি করে বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো। ধন্যবাদ। মানে তোমরা যখন কাজটা শুরু করতে গেলে, মানে সেই কাজের তো আমরা গল্প শুনবো যে কিভাবে শুরু করলে এবং কিভাবে এলে। মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড এবং মাসিক এই বিষয়টা নিয়ে কি কি মিথস অ্যান্ড ফ্যাক্টস আছে, মানে সমাজে কি কি বিষয় হয়, একদম তুমি বাড়ি থেকেও বলতে পারো যে ছোটবেলা থেকে তোমরা কি কি দেখেছো, তোমরা কিভাবে বেড়ে উঠেছো, মানে কি কি কথা শুনতে শুনতে এবং আশপাশের কি কি কথা শুনতে শুনতে বেড়ে উঠেছো, এবং তারপর যখন তোমরা এই কাজটার মধ্যে এলে, কাজটা যখন করতে শুরু করলে, তখন কি বদল হলো এবং এখন কি বদল করার চেষ্টা করছো। এটা তো একটা বদল করারই চেষ্টা, তোমাদের প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা কি আর কি, এবং এর মিথসগুলো কি এবং সত্যিটা কি, সেইটা একটু এক এক করে আমরা শুনি। যদি আমরা স্পৃহা সোসাইটি থেকে এসেছি, আমরা মাসিক নিয়ে প্রোগ্রাম করি স্কুলে বাচ্চাদের সাথে, তাদেরকে মাসিক কি হয়, কেন হয়, কিভাবে মাসিকের সময় নিজেদেরকে আর কি তারা যত্ন করবে, শরীরের যত্ন করবে, কিভাবে হ্যান্ডেল করবে পিরিয়ডস, সেটা বোঝাই। আর মিথস অ্যান্ড ফ্যাক্টসটাও আমরা তাদেরকে বলে থাকি, কারণ সবারই বাড়িতে সবাই তার মা মাসি ঠাকুমা দিদার থেকে অনেক কিছু শুনে আসে, যেটা চলে আসছে, মানে দিদার থেকে মায়ের কাছে, মায়ের থেকে তারা এখন শুনছে। সো ওগুলো আমরা চেষ্টা করি তাদেরকে সঠিক ইনফরমেশনটা প্রোভাইড করার। যে খুব কমন যেগুলো মিথসগুলো, সেগুলো হচ্ছে যে পিরিয়ডসটা একটা ইমপিওর
প্রসেস, ইমপিওর, হ্যাঁ অপবিত্র। তো সেটার জন্য অনেককে নিষেধ করে দেওয়া হয় পুজো দেওয়ার থেকে, ঠাকুর ঘরে ঢোকার থেকে। তাছাড়াও এটাও বলা হয় যে বাড়ির পুরুষ সদস্য বা মেল ফ্রেন্ডসদের থেকে দূরে থাকতে। তাছাড়া অনেকের বাড়িতে এটাও বলা হয় যে মাসিক চলাকালীন তারা শ্যাম্পু করতে পারবে না, মাসিক শেষ হলেই আর কি তারা শ্যাম্পু করতে পারবে। তাছাড়া আরেকটা খুব কমন ইস্যু হচ্ছে যে তাদেরকে বলা হয় যে রান্নাঘরে ঢোকা যাবে না, খাবারের জিনিসে হাত দেওয়া যাবে না, আচারে হাত দেওয়া যাবে না, তাহলে আচারটা টকে যাবে। তো এইগুলো দিয়েই আর কি আমরা আমাদের কনভারসেশন শুরু করি স্টুডেন্টসদের সাথে, যে এগুলো কি তারা বাড়িতে শুনেছে, কারা তাদেরকে বলেছে, কেন বলেছে, তারা কি জানে এগুলো কেন তাদেরকে বলা হয়। এগুলো হচ্ছে কমন মিথস যেগুলো আর কি উঠে আসে আমাদের কনভারসেশনে। এইগুলোই ম্যাক্সিমাম লোক যাদের সাথে মানে যে ছাত্রছাত্রীদের সাথে মানে ছাত্রীদের সাথে যখন ইন্টারাকশন করো, মানে এই কথাগুলোই তাদের কাছ থেকে পাও যে এই পুজো করতে দেয়া হবে না কেন, মানে এটা ইমপিওর বলছে কেন। মাসিক যাদের হয় তারা নেসেসারিলি অপবিত্রই হয়ে যাচ্ছে, কারণ যে মাসিক হচ্ছে তাদের। আর যারা মাসিক হয় না তারা পবিত্র, যেরকম পুরুষ সদস্য। আচ্ছা। তো এবারে বা পুরুষ সদস্য বা ভগবান, এরা হচ্ছে পবিত্র। এবারে অপবিত্র যখন পবিত্রকে টাচ করছে, ছোঁয়া লাগছে, তখন সেই পবিত্র জিনিসটা অপবিত্র হয়ে যাচ্ছে। এর ফলে যাদের মাসিক হয় তাদেরকে পুজো ঘরে ঢোকা যাবে না, অঞ্জলি দেওয়া যাবে না, এমনকি নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, কিছুই করা যাবে না। আমাদের প্রোগ্রামে মাঝে মাঝে আমরা মুসলিম পপুলেটেড স্কুলে যাই, সেখানে আমরা নতুন একটা শুনেছি যে মাসিকের সময়তেই ওরা নেল পলিশ পরতে পারে, মাসিক হয়ে গেলে ওরা কিন্তু আর নেল পলিশ পরতে পারবে না, কারণ নেল পলিশটাও একটা অপবিত্র জিনিস। তো অপবিত্র সময় তুমি অপবিত্র কাজ করতে পারো, কিন্তু বাকি সময় তোমার নেল পলিশ সরিয়ে দিতে হবে। আমি আশ্চর্য হয়ে শুনছি এই কথা। বেশ ভালো। আর একটা বিষয় যে নেল পলিশটা পড়ে আছে, তার মানে হয়তো এটাও আইডেন্টিফাই করা হচ্ছে যে এই সময় পিরিয়ডটা চলছে বা কিছু এইরকমও কিন্তু আইডেন্টিফিকেশন হতে পারে হয়তো। যখন এতটা অ্যালাউড করা হচ্ছে যে তুমি অন্য কোনো সময় পড়তে পারবে না নেল পলিশ, সেই সময়টাই পড়তে হবে, মানে এটা মানে পুরুষ এবং ভগবান এরা পবিত্র, আর মানে সেখানে নারীদের বা যাদের মাসিক হচ্ছে তাদের ঢোকার কোনো জায়গা নেই আর কি, স্পেশালি মাসিকের সময়। মানে এটা মানে কিভাবে এসছে, মানে এটার কোনো কি ইতিহাসগত বিষয় আছে? এটা মানে মনুস্মৃতিতে পুরো ভালোভাবে লেখা আছে। কি লেখা আছে ঠিক আমি ভালো করে বলতে পারবো না, বাট এটাই বলা আছে যে যেহেতু মহিলাদের পিরিয়ডস হচ্ছে বা মাসিক হচ্ছে, তার ফলে তারা অপবিত্র। আর পুরুষরা যেহেতু ওদের হচ্ছে না, তাই বলে ওদের মধ্যে ওই অপবিত্রতাটা নেই, তাই ওরা মহিলাদের থেকে সারাক্ষণই বেশি পবিত্র থাকে। একটা স্কেল আছে, পুরুষ মহিলা এরকম একটা স্কেল আছে, আর ভগবান তার উপরে, ভগবান পুরুষ মহিলা। ভগবান তো আমাদের নিয়ন্ত্রণ করে আর কি, ভগবান মানে পুরুষও ভগবান, কিন্তু আর কি সেই ভগবানটা আমরা রেখেছি অদৃশ্য ভগবান হিসেবে নিজেদেরকে। যে এই যে কামাখ্যাপুরীর যে গল্প, এইটা কি মানে এখানে তো ভগবান এবং পবিত্রতা অপবিত্রতা বা শবরীমালায় তো একদম ঢুকতে দেওয়া হতো না, সেটা তো আইন করে এখন করা হলো যে ঢুকতে পারে, মহিলারা যেতে পারে। মানে এই বিষয়টা কি চলতেই থাকবে নাকি মানে এটা নিয়ে বদল দেখছো যে তুমি যেভাবে ছোটবেলায় বা তোমরা যেভাবে ছোটবেলায় দেখেছো, সেইটা কি এখন এই সময় এসে কিছুটা বদলেছে, এই মানসিকতা, এই ধ্যান ধারণা? আমরা যখন স্টুডেন্টদেরকে বলি এক্সপেরিমেন্ট করে এই ট্যাবুসগুলো ভাঙতে, ওরা ছোট ছোট জিনিসগুলো যেরকম আচারে হাত দেওয়াটা, শ্যাম্পু করাটা, ওগুলো ওরা রেডি হয়ে যায় মানতে। ঠিক আছে, ওরা চেষ্টা করবে বলে, কিন্তু আমরা যখন কেন মানে কি কারণ সেটা আমি এখনো বুঝিনি, কিন্তু ওরা বলে শ্যাম্পু করলে পিরিয়ডের সময় অনেক চুল পড়বে। না, তাছাড়াও এটা একটা আছে যে পিরিয়ড শেষ হওয়ার দিন তুমি শ্যাম্পু করলে মানে একেবারেই তুমি পরিষ্কার হয়ে গেলে আর কি, মানে অপবিত্রতার মধ্যে তোমার দরকার নেই শ্যাম্পু করা। তোমার সাইকেলটাও শেষ হলো, তার সাথে তুমি শ্যাম্পু করে আর কি পুরো আর কি পরিষ্কার হয়ে গেলে। আমাদেরও শুনতে হয়েছে সেটা, আমরা আস্তে আস্তে যত পড়েছি বুঝেছি আমরা সেগুলো চ্যালেঞ্জ করেছি, এখন আমরা এসব মানি না। কিন্তু আমরা যখন স্কুলে যাই, মানে আগের যে জেনারেশন তাদেরকেও শুনতে হচ্ছে, মানে তাদের বাড়িতেও এইগুলোর চল এখনো আছে।
আলাদা করে তাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়, নিজে মানে ঘরের মধ্যেই তারা আলাদা করে আর কি থাকে, ঘরে থাকতে হবে। মানে ম্যালেরিয়া বা ডেঙ্গু হলে যেমন মশারি বা পক্স হলে যেমন মশারির ভেতর থাকে, আগে যে আতর ঘরগুলো থাকতো ওরকম টাইপের একটা সেক্লুডেড এখনো চলছে। আর আমরা আতর ঘরের মতোই আমরাও অবাক হই, আমরাও ভেবেছিলাম প্রথম যে এখন হয়তো এই মেথডসগুলো ফলো করা হয় না, কিন্তু আমরাও যত স্কুলে প্রোগ্রাম করি, যত বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করি, আমরাও ততটাই অবাক হই যে এখনো এগুলো চলে আসছে। আর এখনো স্টুডেন্টরা মানে সেটা বোঝে না যে কেন তাদেরকে বলা হচ্ছে, এটার পেছনে কি কারণ আছে, কি সায়েন্টিফিক রিজন আছে, এগুলো তারা ঠিক বোঝে না, কিন্তু তাদের মেনে আসতে হচ্ছে। যেহেতু বাড়িতে যদি তারা উল্টে প্রশ্ন করে যে কেন করব, কেন এটা, কেন সেটা, কেন, তো তাদেরকে বকে ধমকে আর কি চুপ করিয়ে দেওয়া হবে। কেউ তাদেরকে আসল রিজনটাও বলে না যে কেন মানা করা হচ্ছে। আর তাদেরকে এটাও বলা হয় না যে পিরিয়ডসটা একটা বায়োলজিক্যাল প্রসেস। মানে আমরা যখন ছোট ছিলাম, আমার যখন পিরিয়ড শুরু হয়েছিল, আমাকে শুধু বলা হয়েছিল যে মাসে মাসে মহিলাদের এটা হয়, কেন হয়, কিভাবে হয়, যে প্রসেসটা আমরা স্কুলে গিয়ে এখন বাচ্চাদেরকে বলি, পুরো বায়োলজিক্যাল প্রসেসটা তাদেরকে বোঝাই, সেগুলো আমাদের বলা হয়নি। ইনফ্যাক্ট স্কুলেও যখন, আজকে সকালে আমরা ডিসকাস করছিলাম, স্কুলেও যখন আমাদেরকে বলা হয়েছিল তখন ছেলেদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল ক্লাসরুমের। তারপর আমাদেরকে বলা হয়েছিল যে এখন যেটা আমরা ডিসকাস করব, তোমরা বাইরে তোমাদের মেল ফ্রেন্ডসদের সাথে এটা আলোচনা করবে না, এটা শুধু তোমাদের কাছেই তোমরা এই ইনফরমেশনটা রাখবে। তারপর খুব ওপর বলা হয়েছিল যে কি হয় পিরিয়ডস, কেন হয়, আর কিভাবে হ্যান্ডেল করতে হয়। তাছাড়া বায়োলজি বইতেও তো আমাদের ডিসকাস করছিলাম যে ওই পুরো স্কিপ করে দেওয়া হয়েছিল আর কি, পুরো প্রসেসটা ডিটেলে কখনোই আমাদেরকে এক্সপ্লেন করা হয়নি ছোট থেকে। আমরা তো নিজেরা সেটা পড়ে বুঝে। এটা নিয়ে একটা কথা বলবো, মানে আমরা তো আলোচনার মধ্যে সেক্স এডুকেশন নিয়ে একটা কথা বলবো। মানে আমাদের, আমি শুনছিলাম যে একটা বোধহয় এই মানে মানে মধ্যশিক্ষা পর্ষদের বোধহয় একটা 2-3 বছরের টেনর ছিল যেখানে জীবনশৈলী বলে একটা বিষয় ছিল, যেখানে পড়াতে যেতে হতো, কিন্তু তারপর সেটাকে বন্ধ করে দেওয়া হয়। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে এটা অদ্ভুত একটা বিষয়। এছাড়া আমার কাছে একটা মিথ বা ফ্যাক্ট কিনা জানি না, এই যখন মানে মেনস্ট্রুয়েশনের সাইকেল শুরু হচ্ছে এবং যখন শেষ হচ্ছে, মেনোপজ হচ্ছে যখন, সে পজে গিয়ে কি মানে সেক্সুয়াল ডিজায়ার বা সেক্সুয়াল ইন্টারাকশন বা কিছু এরকম কি কমে যায়, বা এইরকম কি কোনো বিষয় থাকে, হরমোনাল চেঞ্জেস আসে যেখান থেকে মেয়েদেরকে অনেক ক্ষেত্রেই আমি শুনেছি যে তারপর আর মানে সেক্সুয়াল ইন্টারাকশনের প্রতি তাদের আর সেই রকম ফিলিংস থাকে না এবং সেইটা ঘটে আর কি। এটা অনেক মহিলার কাছ থেকে আমি শুনেছি। এটা কি সত্যি সত্যি হয় নাকি মানে একেবারেই মিথ? পুরোপুরি মিথ না, হতে পারে, কারণ যে মেনোপজ হওয়াতে এস্ট্রোজেন লেভেলটা রিডিউস করছে। আর এস্ট্রোজেন লেভেল যখন হাই থাকছে তখনই আমাদের বেশি ইন্টারেস্ট, অ্যাট্রাকশন এগুলো আসছে। যখন ধরে নাও মেনস্ট্রুয়াল সাইকেল আমাদের ওভুলেশন ফেজটা বা ডিম্বস্ফোটন পর্যায়ে, ওই সময় আমাদের এস্ট্রোজেন সব থেকে পিকে থাকে। তাই বলে ওই পর্যায়টার সময়তে আমাদের শরীর চায় যে আমরা সেক্সুয়ালি কারোর সাথে রিলেশনশিপে আসি, যাতে আমাদের শরীরে একটা ইন দ্য লং রান একটা বাচ্চা হয়। তাই বলে এস্ট্রোজেন কিন্তু আমাদের ড্রাইভ করে টুয়ার্ডস সেক্সুয়াল বিহেভিয়ার। আচ্ছা, তো হয়তো সবার বলবো না, হয়তো কয়েকজনের যখন এস্ট্রোজেন লেভেল কমছে তখন হয়তো সেক্সুয়াল অ্যাট্রাকশনের প্রতি ওটা ডিজায়ারটা হালকা হালকা করে কমতে পারে। বাট এখন গিভেন দ্য মানে যেরকম মেডিসিন, ড্রাগস যেরকম পাওয়া যাচ্ছে, সেই এস্ট্রোজেন লেভেলটা বুস্টেড রাখার জন্য অনেক কিছু আছে। আচ্ছা, হ্যাঁ, মানে সেটার কি কোনো সাইকেল আছে যে এই একটা এর আগে বলা হতো 45 এ গিয়ে হয়তো মানে মেনোপজ তো না 45 to 50 এরকম সময় থেকে শুরু হওয়ার কথা। এবারে আমরা যখন মেনার্কটা আগে ছিল হচ্ছে 10 থেকে 12 বছরে মোটামুটি মানে পিরিয়ড যখন শুরু হবে, এখন মেনার্ক কিন্তু এগিয়ে গেছে, এখন মোটামুটি 7 থেকে 10 বছরে মেনার্ক হচ্ছে যখন পিরিয়ড শুরু হচ্ছে। আচ্ছা, মানে দ্য ফার্স্ট পিরিয়ড হচ্ছে যখন, সেটা হচ্ছে মেনার্ক। তারপর থেকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেলে ঢুকছি, আর যখন থামছে সেটা মেনোপজ। কখন হচ্ছে এখন? বায়োলজি বই এতদিন অবধি লেখা থাকতো 10 থেকে 12 বছর। ঠিক আছে, এবার আমার লেট শুরু হয়েছিল, আমার মোটামুটি 15 বছর বয়সে গিয়ে শুরু হয়েছিল, তখন আমি খুব টেনশনে পড়ে গেছিলাম। এটা নিয়ে একটা প্রশ্ন, মানে এটা বলবে, মানে এই বিষয়টা এটা অনেকের ক্ষেত্রে আমি শুনছিলাম যে একজন আর কি আমার
ওয়াইফের একজন আর কি তার ছাত্রী আর কি, তার এরকম একটা বিষয় হচ্ছে যে সে তার হচ্ছে না এখনো, মানে এখনো তার মেনস্ট্রুয়েশন সাইকেলটা শুরু হয়নি, কিন্তু সে তার তৈরি বয়স হয়ে গেছে হয়তো 13 বছর মতো, কিন্তু তাকে এই যে সারাক্ষণ তার বন্ধুবৃত্তের মধ্যে শুনতে হচ্ছে যে হচ্ছে না হচ্ছে না, তার মানে তোর কোনো সমস্যা হচ্ছে, শুধু বন্ধুবৃত্ত না, তার পরিবারের মধ্যে থেকেও শুনতে হচ্ছে তাকে যে কোনো একটা সমস্যা হচ্ছে, কোনো একটা সমস্যা হচ্ছে, তুই কি এমনও শুনতে হচ্ছে তুই কি হিজড়ে, মানে এটা অদ্ভুত রকম বিষয়। তো হ্যাঁ সেই সেই কথাটা আমার মনে পড়লো। হ্যাঁ বলো, যে তোমার লেট শুরু হয়েছিল। আমারও লেট শুরু হয়েছিল, আর আমি তখন একটা মজার জিনিস করেছিলাম, আমার ক্লাসের সবার শুরু হয়ে গেছিল পিরিয়ডস, আর আমি একমাত্র পড়েছিলাম। আমার বাড়িতে বোনেরও শুরু হয়ে গেছিল, আমার থেকে 1 বছরের ছোট, ওর অনেক আগে শুরু হয়ে গেছিলো, আমারই হচ্ছিল না। তো আমি তখন আমাকে যাতে সেম গ্রুপে বিলং করি আমি আমার বাকি ক্লাসের মেয়েদের সাথে, আমিও বলতাম যে আমারও পিরিয়ড শুরু হয়ে গেছে, কি পেটে ব্যথা, মাঝে মাঝেই বলতাম, হয়তো 1 মাসেই 2-3 দিন বলে দিয়েছি আলাদা আলাদা রেটে, জানি তো না কি হচ্ছে, এরকম করে হয়। কিন্তু এটা একটা কিছুভাবে একটা এখন বুঝতে পারি যে পিরিয়ডস হওয়াটা একটা খুব মহিলাদের সাথে খুব লিঙ্কড আছে, মানে পিরিয়ডস শুরু হয়েছে মানে একটা তুমি মহিলা হয়ে গেছো, ইউ আর ফেমিনিন নাও, তাই বলে অনেক ইনিশিয়েশন রাইটসগুলো যে আছে ইন্ডিয়াতে, যখন পিরিয়ডস হয় তখন একটা বিশাল বড় করে পুজো হয় বা একটা বিশাল বড় করে সেলিব্রেশন হয়। আচ্ছা, দুটো জিনিস হয়, একটা পজিটিভভাবে যদি এটা দেখা হয় তাহলে এটা সেলিব্রেট করছে হচ্ছে যে মাসিক হচ্ছে বা পিরিয়ডস হচ্ছে, মানুষটা বড় হচ্ছে। আর সেকেন্ড যেটার জন্য আসলে শুরু হয়েছিল এটা, সেটা হচ্ছে ডিক্লেয়ার করছে পুরো ফ্যামিলি, তাদের পুরো কমিউনিটিতে, সোসাইটিতে, যে আমাদের মেয়ে এখন রেডি বিয়ের জন্য, মানে একটা গর্ভধারণের জন্য প্রস্তুত হয়েছে একদম। এখন লোকজন এসে তাদের সম্বন্ধ নিয়ে আসতে পারে। এটা হচ্ছে অ্যাকচুয়াল রিজন, এখন এটাকে সেলিব্রেশন হিসেবে দেখা হয়। হ্যাঁ আমি দেখছিলাম তো অনেকে হয়তো এই পার্টি মানে বার্থডে পার্টির মতো এরকম নাকি পার্টিও হচ্ছে আর কি, সেটা আর কি মানে সোশ্যাল মিডিয়াতেও বেশ পোস্ট করা হয়। এই এটা এগিয়ে এসছে, সেটা 9 থেকে 10 বছর বলছিল, এখন হ্যাঁ 10 থেকে 12 বছর, এখন হ্যাঁ এখন ওটা 8 বছরের বাচ্চাদেরও হয় শুরু, 8 বছর মানে এগিয়ে এসেছে। হ্যাঁ অনেকটা ছোট, ক্লাস 4 কি 3-4 এরকম। সাইকেলটা অনেকটা লাইফস্টাইলের উপরও ডিপেন্ড করে, তো সবার মানে যেরকম কিরম খাবার খাচ্ছি বা আমাদের লাইফস্টাইল, মানে যেরকম ঘুমাতে যাচ্ছি কিনা ঠিকঠাক সময়, জল খাচ্ছি কিনা, কতটা জল খাচ্ছি, আমাদের মানে যাদের পিরিয়ডস হচ্ছে এবং এখনও হয় তাদেরও কিছু কিছু মাস স্কিপ হয়ে যায়, সো ওটাও অনেকটা লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করে। প্লাস তাছাড়াও অনেক ফ্যাক্টরস আছে লাইক পিসিওএস, পিসিওডি, তো পিএমডিডি, তো এই ফ্যাক্টরসগুলোর জন্য অনেক সময় পিরিয়ডসটা ইররেগুলার হয়ে যায়। তুমি যে বলছিলে যে বাচ্চারা ইয়ার্কি মারছে অন্য ওই যে স্টুডেন্টার পিরিয়ডস হয়নি এখনো, আই থিঙ্ক এইটাও অনেকটা ওই অ্যাওয়ারনেস নেই বলে, মানে বাচ্চাদেরকে ঠিকঠাক পিরিয়ডস নিয়ে আমরা এডুকেট করতে পারিনি যে কেন পিরিয়ডস হয়, কবে থেকে শুরু হয়। আর সবার জন্য সেটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, সবার একই এজে শুরু হবে বা একই এজে গিয়ে সেটা থামবে সেটা কিন্তু না, আর একভাবেই চলবে। ইররেগুলারিটিস আসে, কারুর আগে শুরু হয়ে যায়, কারুর পরে হয়, কারুর আগে থেমে যায়, কারুর পরে হয়, সেটা একজনের বডির ওপরও ডিপেন্ড করে অনেকটা, তাই না? তো আমাদের ওই অ্যাওয়ারনেসটা অনেকটা কম, আমাদের স্কুলে কখনোই এগুলো নিয়ে কোনো আলোচনা করা হয়নি, আমাদেরকে এটাই বলা হয়নি যে সবার বডি ডিফারেন্ট, সবার বডির ফাংশনিং ডিফারেন্ট, কারোর পিরিয়ডসের সময় ধরো অনেক ক্র্যাম্পস হচ্ছে, কারোর পিরিয়ডসের সময় ক্র্যাম্পস হয় না, তো সেগুলো ডিফারেন্টলি আর কি সবাইকে এফেক্ট করে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা, যার যার সিমটম সেটা অন্য রকম হতে পারে, সেটাই। হ্যাঁ মোটামুটি 16 থেকে 17 বছর অবধি পিরিয়ড শুরু হয়ে গেলে ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু এই যে বলছো যে 8 বছরেও শুরু হয়ে যাচ্ছে, এই তার মানে কি সেই সময় তার তো মানে প্রেগনেন্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে তো, তাই বলে তো যেটার কথা বলতে চায় না কোনো গভর্নমেন্ট, সেটা হচ্ছে যে টিন প্রেগন্যান্সি কিন্তু একটা খুব মেজর ইস্যু ভারতে, পুরো পৃথিবীতেই। কারণ যে সেক্স এডুকেশন ঠিকভাবে পাচ্ছে না বলেই বাচ্চারা বুঝতে পারছে না যে এই অ্যাক্ট করার পরে কি হতে পারে, আর ওরা তাই বলে প্রোটেকশন নিচ্ছে না, তার ফলে টিন প্রেগনেন্সিগুলো হচ্ছে বেশি বেশি করে। আর তার সাথে অনেক সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেসও ছড়াচ্ছে, এসটিডিস ছড়াচ্ছে। আচ্ছা,
এটা তো একটা বড় বিষয়, তার মানে সেটা নিয়ে একবারই গভর্নমেন্টের কাছে মানে এর ডেটা কেমন, মানে এটা সত্যি ডেটা একদমই মানে খুব কম, একদমই ডিসক্লোজ করে না, খুব কম লিমিটেড ডেটা আছে। মানে এর ফলে তো অ্যাবর্শন করতে হচ্ছে হয়তো, সেই ক্ষেত্রে তো অ্যাবর্শনের পরিমাণও বেড়ে যাবে। এবারে অ্যাবর্শন নিয়ে আরেকটা ইস্যু হয়ে যায় যে অনেকজন ভাবে অ্যাবর্শন হচ্ছে ইললিগাল। হ্যাঁ, কারণ আমাদের পিসিপিএনডিটি অ্যাক্টে ওটাকে বলে সেক্স ডিটারমিনেশনটা করা অ্যালাউড না। এর ফলে সবাই ভাবে যে অ্যাবর্শনটাই করা অ্যালাউড না, কিন্তু অ্যাবর্শন যে এমটিপি অ্যাক্টে অ্যাবর্শন ইজ এ লিগাল রাইট ইন ইন্ডিয়া, এটা কিন্তু কেউ জানেই না, খুব কম লোকে জানে। এবং এটা একটা বড় বিষয়, মানে ইউএস ইলেকশন গেল, ইউএস ইলেকশনে কিন্তু অ্যাবর্শন নিয়ে একটা বড় বিষয় ছিল যে ট্রাম্প এসে ঘোষণা করতে পারে, আমি জানি না করবেন কিনা, অ্যাবর্শন কিছু প্রদেশে ওদের অ্যাবর্শনের যে লটা আছে সেটাকে তুলে দিয়েছে। এবং এটা অদ্ভুত যে ভারতবর্ষে এখনো আছে সেটা এবং চলছে, এবং এটা তো একটা বড় হেলথ ফ্যাক্টর এবং হেলথ রিস্কে চলে যাবে যদি এই সেকশনটা, যদি এইরকম অ্যাবর্শন উঠে যায় বা এরকম আনসেফ সেক্স প্র্যাকটিসে যদি চলে যায়, তাহলে তো এই সময়টা, এবং আমাদের যেহেতু যৌন শিক্ষাটা এতটাই কম, এটা তো একটা বড় মানে আমি জানি না কোন গভর্নমেন্ট কনসার্ন নেবে কিনা, তোমরা তোমাদের মতন করে চেষ্টা করছো, তোমরা তোমাদের মতন করে কথা বলছো, এই কথা বলা আরো বেশি মানুষ কথা বলুক, এটা সত্যি চাইতে পারি, এর বেশি আমরা কিছু করতে পারি না। মানে এই যে তোমরা স্কুলে যাও, স্কুলে গিয়ে কিভাবে তোমরা ইন্টারাকশনটা শুরু করো, মানে স্কুলের ছাত্রীদের, এবং কোন স্কুলে যাও, মূলত কোন স্কুলে যাও? মানে সরকারি স্কুলেই যাই, গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলগুলো, এডেড স্কুলেও না, গভর্নমেন্ট স্পন্সার্ডই বেশি যাই, মানে যেখানে পুরো গার্লস স্কুল। এখনো অবধি আমাদের সব প্রোগ্রামগুলো আমরা গার্লস স্কুলেই করে এসেছি। আমরা চেষ্টা করেছি কোয়েট স্কুলে আর কি প্রোগ্রামগুলো করার, বাট আমাদেরকে সেরমভাবে অ্যালাউ করা হয়নি বা কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইনি। কি বলেছিলে গার্লস মানে কোয়েট স্কুলে গিয়ে? মানে আমরা কোয়েট স্কুলেও সেম প্রোগ্রামই করতে চেয়েছিলাম, কারণ ছেলেদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা আরোই নেই যে পিরিয়ডস হয়, মেয়েদের পিরিয়ডস হয়, সেই সময় কি হয়, বা তারা যে টিভিতে অ্যাড দেখে স্যানিটারি ন্যাপকিনের, তাদের মাথায় অনেক কিউরিওসিটি থাকে যে এটা কি। হ্যাঁ, মানে এই ছেলেদের পিরিয়ডস নিয়ে যে ভাবনা আছে, এবং তারপর বললো যে অ্যাডে স্যানিটারি ন্যাপকিন নিয়ে যে ভাবনা হয়, এটা থেকে আমার একটা খুবই মানে আমার জীবনের অতীত অভিজ্ঞতা মনে করলো। আমি গার্লফ্রেন্ডের সাথে গিয়েছি, ও বললো আসছি বলে গেল, এবং ওষুধের দোকান থেকে বেরিয়ে এলো, তো কিছুক্ষণ পর বেরিয়ে এলো, তো সেখানে আমি দেখলাম যে ওষুধের যে যিনি দাদা ছিলেন, যিনি ওষুধ দিলেন, এবং কিছুর মধ্যে সেটা খুব সুন্দর করে গিফট র্যাপের মতো প্যাক করা হলো খবরের কাগজ দিয়ে, তারপর সেটা একটা কালো আর কি, মানে যে প্যাকেটটা দেয়া হলো সেই এটা আবার কালো, সেটা আবার ট্রান্সপারেন্ট নয়, কালো দেওয়া হয়, তারপর এমন ভাবে দেওয়া হলো যে সেটা, তারপর জিজ্ঞেস করলাম যে কি নিয়ে এলো, স্যানিটারি ন্যাপকিন নিয়ে এলাম। এরকম কেন, মানে সোনাও তো এত সুন্দর করে মুড়িয়ে টুড়িয়ে গিফটও দেয় না, মানে এই ব্যাপারটা তো আছে আমাদের, এবং এখনো বোধহয় সেইভাবেই দেয় আর কি, যে কাগজে মুড়িয়েই দেয় আর কি। মানে কেন, মানে কন্ডম কিনতে গেলে লোকে এত বোধহয় মানে এতই ভয়ে থাকে না, বা এই দেখে ফেলছে এই ভাবটা করে না, যতটা বোধহয় স্যানিটারি ন্যাপকিন নিয়ে। এটা কেন আর কি? এবং তুমি যেটা বলছিলে সেই কথাটাও যদি বলো সাথে। সেটাই, মানে এখনো ওই স্যানিটারি ন্যাপকিন ওইভাবে র্যাপ করে দেওয়া হয়, কারণ এটাই মেনে আসা হচ্ছে যে এই বিষয়টা মানে মাসিক নিয়ে আমরা ওপেনলি আলোচনা করতে পারি না, এটা শুধু মহিলাদের সাথেই কথা বলবে, বাইরে কারোর সাথে মানে পুরুষের সাথে ডিসকাস করবে না, ওপেনলি সোসাইটিতে এটা নিয়ে কথা বলবে না, মানে খুব হাস আর কি লুকিয়ে রাখতে হবে পুরো বিষয়টাকে, কারণ এটা একটা অপবিত্র ব্যাপার, মানে সেখান থেকেই পুরোটা উঠে আসছে, তাই না? মানে এটা সমাজতাত্ত্বিক একটা বিষয় বলছে, মানে এইভাবেই নির্মাণটা হয়ে আসছে যে এটাকে একটা লুকিয়ে রাখতে হবে। তুমি কারোর সাথে কথা বলতে পারবে না, প্যাড নিতে গেলেও তোমাকে কাগজে মুড়িয়ে, তারপর প্লাস্টিকে মুড়িয়ে তারপর দেয়া হবে। ইনফ্যাক্ট আমি নিজে কিছুদিন আগে কিনতে গেছিলাম, তো আমি প্যাডের প্যাকেটটা নর্মালি রিসিভ করেছি কাউন্টার থেকে, তো উনি আমাকে ডেকেছেন, ডেকে বলছেন আপনি ওটা দিন, আমি ওটা কাগজে মুড়িয়ে আপনাকে দিচ্ছি। আচ্ছা, আমি বললাম আমার দরকার নেই, আমি এটা এমনি নিয়ে যেতে পারি, তো আমি সেটা নিয়ে এসছি। কিন্তু ইনফ্যাক্ট মানে যারা মেডিকেল স্টোরে থাকে আর কি, মেডিসিন স্টোরে, তারাও খুব অফেন্ড হয়ে যায় এই ব্যাপারটাতে যে কেন কাগজে মুড়িয়ে নেওয়া হচ্ছে না। মানে সেটা কি মেল না ফিমেল? মানে মোস্টলি মেল, আমরা এই ক্ষেত্রে তো মোস্টলি মেলদেরই পাই কাউন্টারের ওপারে,
তো তারাও খুব একটা পছন্দ করছে না ব্যাপারটা, যে কেন এরমভাবে ওপেনলি তুমি একটা স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট কিভাবে নিয়ে যেতে পারো। হ্যাঁ, মানে আমি একটু বলে দিই সাথে সাথে, মানে যারা আপনারা যদি মেডিকেল স্টোরের কোনো দাদা বা কর্ণধার যদি শোনেন, তাহলে একটু মাথায় রাখবেন যে এমন কিছু খুব খুব লুকিয়ে রাখার মতো বিষয় সেটা নয়। এর থেকে অনেক বেশি এখানে আমরা যতদূর দেখি রাজনৈতিক নেতারা তোয়ালা মুড়িয়ে, কাগজ মুড়িয়ে টাকা নেয়, সেটা সেই সব ফুটেজ যদি একটু লুকিয়ে রাখতে পারেন সেসব ভালো। মানে খুব স্যানিটারি ন্যাপকিন লুকিয়ে রেখে দেওয়ার মতো বিষয় নয় এখনো অবধি। হ্যাঁ, বলো কি বলছিলে? যেটা বলছিলাম যে ইনস্টামার্টে আমি অর্ডার দিয়েছিলাম, ও দুদিক থেকে প্যাকেট দিয়ে একদম যতটা ঢাকা যায় এটা এরকম করে দিয়েছিল। কিন্তু তাছাড়া আরেকটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে আমরা ইয়াস এর সময় বা আমফানের সময় আমরা স্যানিটারি ন্যাপকিনস ডোনেট করেছিলাম সুন্দরবন এরিয়াতে। তো তখন আমাদের ভীষণ একটা ঝগড়া টাইপের হয়েছিল, কারণ আমরা বলছিলাম এমনি দেব ওপেনলি, কিন্তু যাদের সাথে আমরা দিচ্ছিলাম জিনিসটা তারা আমাদেরকে বলেছিল যে না, কালো প্যাকেটেই দিতে হবে, সাদা প্যাকেটেও দেবে। আমরা সাদা প্যাকেটে সব লট টট কিনে দিয়েছিলাম, সব চাল ছাতু এগুলোর সাথে। আমাদের বলেছিল যে প্রথমে তো এগুলোর সাথে দাওয়াই যাবে না, আলাদা প্যাকেট করতে হবে, আর সেটা কালোই প্যাকেট হতে হবে। তো ইনফ্যাক্ট এই এনজিওরাও এগুলোর মধ্যে রিলেটেড আছে, এমন না যে এনজিওতে কাজ করছে বলে পিরিয়ডস নিয়ে কারোর কোনো ভুল ধারণা নেই বা এরকম কুসংস্কার ওরাও ট্রান্সমিট করছে না, ওটা কিন্তু বরাবরই আছে। আর মেয়ে ছেলের বিষয়ে নয়, মহিলারাও যাদের মাসিক হয় তারাও কিন্তু লোকাতে চায়, মানে আমার স্কুলে যখন আমাকে শেখানো হয়েছিল, আমাকে বলা হয়েছিল প্যাডটা যেন স্কার্টের পকেটে একদম ঢোকানো থাকে, মানে কেউ যেন না দেখতে পারে যে তুমি প্যাড নিয়ে টয়লেটে যাচ্ছ চেঞ্জ করতে। আচ্ছা, ঠিক। আর আমি পিএইচডির ক্ষেত্রে আমি আরও স্কুলে ভিজিট করি আমার পিএইচডির কাজের জন্য। তখন একটা স্কুলের টিচার, ওদের স্কুলে ভেন্ডিং মেশিন আছে স্টাফরুমের পাশে ওপেন, মানে দের ইজ নো ডোর অর পর্দা। এবার সেটা নিয়ে উনি ভীষণ আপত্তি জানিয়েছিলেন যে এরকম করে কি করে ওপেনলি রাখা থাকতে পারে একটা মেশিন, মেয়েরা কিভাবে নেবে, মেয়েদের তো আজকাল কিছু এসেই যায় না, হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো স্কুল, ছেলেদের সামনে এরকম ওপেনলি কি করে হচ্ছে ব্যাপারটা। এরকমও এখনকার দিনে এটা সাউথ কলকাতা স্কুল, বেশ বড় স্কুল, অনেক অনেক পুরনো স্কুল। তো এটা এই যে আমরা শহুরে মানুষরা অনেক সময় ভেবে থাকি যে নিশ্চয়ই কলকাতার মতো জায়গায় নিশ্চয়ই এইসব ভাবনা হবে না, হয়তো ওরা জানে না যে মাসিটা কি করে হচ্ছে, কিন্তু এই ট্যাবুসগুলো হতেই পারে না, এখন কেউ এসব মানছেই না। কিন্তু এখনও মানে আমরা কলকাতার বড় বড় নাম করা গার্লস স্কুলে গিয়ে আমাদের যখন শুনতে হয়েছে যে ছাত্রীদের প্যাড ফেলার আগে সেটাকে ধুয়ে তারপরে ওরাই ফেলতে পারছে, বা তাদের আলাদা শুতে হচ্ছে, যেরকম প্রিয়াঙ্কা বলল, আগে স্নান করে নিতে হচ্ছে যাতে বাড়ির ওটা তারপরে যার সাথে শুচ্ছে সে যাতে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে বাকি পবিত্র যে পুরুষ সদস্য আছে বাড়ির তারা যাতে স্নান করতে পারে। এটা স্কুল থেকে বলা হচ্ছে না, স্কুলে স্টুডেন্ট বলছে যে আমাদেরকে বলেছে আমাদের প্রোগ্রাম চলাকালীন। আচ্ছা, মানে ওই রকম এলিট স্কুলে পড়া সত্ত্বেও এই বিষয়গুলো বাড়িতে আর কি প্রাগৈতিহাসিক যে মানসিকতা, আমি জানি না প্রাগৈতিহাসিক মানসিকতা বললে অনেকেই রেগে যাবেন, কিন্তু সত্যি সত্যি তো একরকম প্রাগৈতিহাসিক মানসিকতা, সেই মানসিকতা এখনো বহন করে চলছে। এটা মানে কোনো ক্লাসের ব্যাপার না, কাস্টের ব্যাপার না, আরবান রুরালের কোনো ব্যাপারই না। আমরা সারাক্ষণ ভেবে থাকি যে রুরাল মানুষরা হয়তো বেশি পিছিয়ে আছে বা বেশি এটা নিয়ে কথা বলতে চায় না, কিন্তু সেটা কিন্তু নয়। মানে শহরেও যেই কথাগুলো হচ্ছে সেগুলো গ্রামেও হচ্ছে একই রকম। হয়তো আমাদের মতো ইংলিশ মিডিয়াম আপার ক্লাস লোকজন যারা খুব প্রিভিলেজড তাদের মধ্যে হয়তো এই ট্যাবুসগুলো নেই। আমাকে যেরকম কিছু শুনতেই হয়নি, আমি বাড়িতে লক্ষ্মী পুজো যখন হতো তখন আমি পিরিয়ডস নিয়ে লক্ষ্মী পুজো দিয়েছি, কিন্তু একটা ভয় হতো, এখন অবধি তো করেনি, কিন্তু বাইরে যখন দুর্গাপুজোর সময় অঞ্জলি দিতে যাই আমার
যখন পিরিয়ড হয় আমার কিন্তু মনে কোথাও একটা গিয়ে কিন্তু কিন্তু করতো আগে যে আমি কি যাব যদি কিছু হয়ে যায়, আর যদি ওই রকম একটা ত্রিশূল যদি যাবে অসুর থেকে ঘুরে তোমার দিকে তাক করে ফেলে, মানে এটা তো একটা ভয়ের বিষয় থাকে। তার থেকেও বেশি হচ্ছে যে যদি পাড়ার লোক, আমি জানি না আমি কেন ভাবতাম পাড়ার লোকে জেনে যায় যে আমার মাসিক হচ্ছে, আমাকে বাড়ি করে দেয় পাড়া থেকে। ওটা তো মা দুর্গা তাক করবে না, পাড়ার লোকই তাক করবে আর কি ওই ত্রিশূলটা, আমি সেটাই বলছি। হ্যাঁ, ছোটবেলা থেকে এতবার করে বলা হয় এই কথাগুলো যে মনের মধ্যে গেঁথে যায় সবার। মানে এখনো আমরা এত বড় হয়ে গেছি, এত কিছু জেনেছি বুঝেছি, আমরা এগুলো মানি না, জানি এগুলো ভুল, তাও গিয়ে কোথাও একটা মনে হয় যে যদি কিছু একটা হয় আর কি, মানে সারাক্ষণ ভয়টা তো থেকে যায়। বদলটা করার আপ্রাণ চেষ্টা করছো এবং যাচ্ছ, কিন্তু তোমাদের মধ্যেও বলছো যে তাহলে গেঁথে আছে, মানে এতটাই ডিপ রুটেড ব্যাপার। মানে জবে থেকে শুরু হচ্ছে প্রথম দিন থেকেই, প্রথম দিন কারোর পিরিয়ডস হচ্ছে সে তো বুঝতেই পারছে না তার সাথে কি হচ্ছে, কারণ আগে তাকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি যে পিরিয়ডস হবে বা তোমার হলে তুমি কিভাবে সেটাকে ডিল করবে। এই ইনফরমেশনগুলো তো আমাদের কাউকে দেওয়া হয়নি, মানে হয়তো খুব কম লোকজনের কাছে, মানে যাদের মাসিক হচ্ছে তাদের 80%ই তাদের কাছে হয়তো এই ইনফরমেশনগুলো আগে থেকে থাকে না, হওয়ার পর তারা জানতে পায়, তাও পুরোপুরি জানতে পারে না আর কি। তাদেরকে শুধু এই ব্যাপারগুলোই বলা হয় যে এটা লুকিয়ে রাখবে, কাউকে বলবে না, বা এইগুলো করবে না, বাধা নিষেধগুলোই বলা হয় শুধু। কিন্তু খুব পেটে ব্যথা হলে কার কাছে যাব, কাকে বলবো, পিরিয়ডসের সময় সুস্থ থাকার জন্য কি কি করা উচিত, এইগুলো কিন্তু খুব একটা বলা হয় না। যেরকম আমার অনেক বন্ধুরা যাদের আগে পিরিয়ড শুরু হয়েছিল তারা খুব ভয় পেয়ে গেছিল যখন পিরিয়ডসটা শুরু হয়েছে, বিকজ ওদের কোনো আইডিয়াই ছিল না যে কি হবে। অনেকের মাথা ঘুরে গেছে, অনেকে ভয় পেয়ে গেছে যে ওরা মরেই যাচ্ছে হয়তো, কারণ যে হঠাৎ করে দেখছে আন্ডারওয়্যারে রক্ত। তো আমার ক্ষেত্রে নয়, আমি তো সবারটা শুনে টুনে বানিয়ে টানিয়ে তারপর আমার শুরু হয়েছে, কিন্তু অনেক সময় শুনেছি যে ওরা মানে খুব ভয় পেয়ে গেছে, কারণ ওদের ওই ইনফরমেশনটাই ওদের কাছে পৌঁছায়নি যে এটা হবে। কিন্তু এই যে স্কুলে যাচ্ছ, গার্লস স্কুলে যাচ্ছ, গার্লস স্কুলে গিয়ে তোমরা একটা প্রেজেন্টেশন দাও যে তোমরা বলো যে কিভাবে শুরু হচ্ছে, এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে যায় আমাদের শরীর, সেখানে কিছু ইমোশনাল চেঞ্জেস আসে, এই পুরো বিষয়টাকে কিভাবে করো, এটা কি করে বল, মানে আমাদের খুব এখানকার যারা দর্শক আর কি তারাও শুনুক যে এটা কতটা সায়েন্টিফিক, এবং আমাদের এই গোটা শরীরটা যেমন একটা সায়েন্সের মেকানিজম, এছাড়া কিছুই না, আমরা যদি সায়েন্স দিয়ে বুঝি সেটাকে, সেইটা যদি পরপর একটু বলো যে কি কি করো ওখানে, এই প্রেজেন্টেশনটা কি কি থাকে, এবং সেইখান থেকে তোমাদের কাছে কি কি প্রশ্ন আসে। অনেকগুলো তো প্রশ্ন আসে, এবং আমার কাছেও প্রশ্নগুলো অনেক উঠে আসবে একজন পুরুষ হিসেবে, কারণ আমার কাছে সবটা জানা নেই, আমার কাছে সবটা পরিষ্কার নয়। এবং আমার আজকে এই এপিসোডটা করতে বসার একটা মূল কারণ পুরুষ হিসেবে যে আমার কাছে অনেক অজানা বিষয়কে জানা, তো সেইটা যদি বলো ডিটেলে। এবং আমি যদি কোনো মানে আর কি জেন স্কুল মানে বয়েজ স্কুলের যদি আমি হেডমাস্টার মশাই হতাম, আমি আমার স্কুলে অ্যালাউ করতাম যে এরকম একটা মেনস্ট্রুয়েশনের প্রেজেন্টেশন নিয়ে, মেনস্ট্রুয়েশনের কাজ নিয়ে কাজ হোক, এবং এইটা নিয়ে আমাদের অ্যাওয়ারনেস তৈরি হোক। আর পাঁচটা বিষয়ের সাধারণ বিষয়ের মতো এটাও একটা বিষয়, এটাও একটা শারীরবৃত্তীয় বিষয়, সেই বিষয়টা জানা। তোমরা বলো যে কিভাবে তোমরা স্কুলে কাজটা করো, স্কুলের বিষয়টা যদি যাও। ঠিক, প্রোগ্রামটা স্টার্ট করি এটা বলে বা এটা জিজ্ঞেস করে যে মাসিক ব্যাপারে আমাদের স্টুডেন্টের কাছে কি ইনফরমেশন আছে, তারা কি জানে যে মাসিকটা কি, আর কি এটা নিয়ে আগে কথা বলেছে বা কারোর থেকে কোনো ইনফরমেশন পেয়েছে। এইটা বলার পরেই আমরা আর কি শুরু করি আমাদের প্রোগ্রামটা। আমরা ফার্স্ট স্টার্ট করি বায়োলজি দিয়ে পুরো বায়োলজিক্যাল প্রসেসটা বোঝাই, তারপর আমরা হরমোনাল চেঞ্জেসের ব্যাপারে কথা বলি। অরিতা তোমাকে দেখাবে এখন পুরো বায়োলজিক্যাল প্রসেসটা। আমরা স্কুলে যেভাবে এক্সপ্লেন করি আমরা ওই সিম্পল ওয়ার্ডসেই এখানে এক্সপ্লেন করব। স্টুডেন্টদের অ্যাটেনশন গ্র্যাব করাটা খুব একটা ডিফিকাল্ট বিষয়। তো যত সহজ বাংলায় বলা যায়, সহজভাবে ডেইলি এক্সাম্পল দিয়ে সেটারই একবার ডেমনস্ট্রেশন দেব। আর আমাদের এটাও প্রচেষ্টা থাকে যে এই কথাগুলো কিছুটা হলেও পরে ওদের মাথায় যেন থেকে যায়, মানে পুরোপুরি একটা ক্লাসরুমের পড়ার মতন শুনলাম তারপর বেরিয়ে ভুলে গেলাম, ওটা যেন না হয়। ওদের মাথায় থাকাটাও বিষয় না, মানে ওদের মাথায় থাকলে পরবর্তী প্রজন্মের মাথাতেও সেই ভাবনাটা যাবে। মানে এই যে তোমরা যেই
ব্যবস্থাটা চালু করছে, ভাবনাটা যে চালু করছে, এটা তো শুধু একটা প্রজন্মেই শেষ হয়ে গেলে হবে না, আবার আমাদের যে রিগ্রেসিভ থট সেইগুলো আমাদের আবার মাথা চাটা দিয়ে উঠবে। হ্যাঁ, আমরা এটাও বলার চেষ্টা করি যে পারলে বাড়িতে মায়ের সাথে, মানে বাড়িতে যেই মহিলারা আছে তাদের সাথে একটা কনভারসেশন করার চেষ্টা করো, তাদেরকে তোমরা যা শিখেছো আজকে সেটা বলার চেষ্টা করো, তারা কি জানে সেটা দেখো। এটা নিয়ে তো ইন্টারাকশন হয়, কি কি উঠে আসে অভিভাবকদের কাছ থেকে, এই গল্প শুনবো আর কি তোমার। আচ্ছা, তো এই যে সাদা পুটকি পুটকিগুলো দেখছো, এটাকে বলা হয় ডিম্বাণু বা এগ। যে থলির মতো জায়গাটায় আছে সেটাকে বলা হয় ডিম্বাশয় বা ওভারি। আমাদের শরীরে দুটো ওভারি আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। একটা নালীর মতো যে উঠে যাচ্ছে সেটাকে আমরা গর্ভনালী বলি বা ফ্যালোপিয়ান টিউব বলি, আর মাঝে যে জায়গাটা আছে সেটাকে আমরা জরায়ু বা ইউটেরাস বলি। যে লাইনিংটা আছে, জরায়ুর লাইনিংটা, ওটা আমরা এন্ডোমেট্রিয়াম লেয়ার বলি। আর এই লেয়ারটা তৈরি হয় টিস্যুজ, হরমোন, সেলস, ব্লাড সেলস ইত্যাদি দিয়ে। আর নিচে যে ক্যানেলের মতো জায়গাটা সেটাকে আমরা যোনিপথ বা ভাজাইনা বলি। তারপর আমরা স্টুডেন্টদের জিজ্ঞেস করি যে ধরো আজকে 5 তারিখ জানুয়ারি, আজকে ধরো তোমার পিরিয়ড শুরু হলো, তাহলে তোমাদের নেক্সট পিরিয়ড কবে শুরু হবে? স্টুডেন্টরা মোটামুটি ঠিক উত্তর দেয় যে পরের মাসেই 5 তারিখ নাগাদই শুরু হবে। তারপর আমরা বলি যে এই একটা পিরিয়ড থেকে আরেকটা পিরিয়ডের যে গ্যাপটা, এটাকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র বলি। সাধারণত মাসিক চক্র 28 থেকে 30 দিনের হয়। এবার আমাদের শরীর যেহেতু সবার আলাদা, কয়েকজনের 21 দিনের হতে পারে, আবার কয়েকজনের 35 দিনও হতে পারে। এটাও খুবই স্বাভাবিক একটা জিনিস। মাসিক চক্রের 4টে পর্যায় আছে। প্রথম পর্যায়টা হচ্ছে ঋতুস্রাব পর্যায়, মানে আমাদের পিরিয়ড যেদিন থেকে শুরু হলো সেটা ডে 1 অফ মেনস্ট্রুয়াল সাইকেল। এই ঋতুস্রাব পর্যায়ে 1 থেকে 5 দিন সাধারণত চলে, আবার কয়েকজনের 3 দিন হতে পারে, কয়েকজনের 7 দিন হতে পারে। এই সময় কি হচ্ছে, আমাদের জরায়ুর লাইনিংটা, এন্ডোমেট্রিয়াম লেয়ারটা, ওটা খসে পড়ছে যোনিপথ দিয়ে, আমাদের পিরিয়ড ব্লাড যেটা বেরোচ্ছে। এরপরে আসে দ্বিতীয় পর্যায়, সেটা হচ্ছে ফলিকিউলার পর্যায়। ফলিকিউলার পর্যায়ে আমাদের যেদিন থেকে পিরিয়ড শুরু হচ্ছে সেদিন থেকে শুরু হয়ে যাচ্ছে। এবারে আমাদের যেহেতু দুটো ডিম্বাশয় আছে, দুটো ডিম্বাশয় কিন্তু কাজ করে। আগের সাইকেলে যে ডিম্বাশয়টা কাজ করেছে তার অন্য ডিম্বাশয়টা এই সাইকেলে কাজ করবে। আচ্ছা, তো সেই ডিম্বাশয়ে যে কোনো একটা ডিম্বাণু সেটা বড় হয়ে ওঠে, পরিপক্ক হয়ে ওঠে। এই 12 দিন ধরে শুধু ও রেডি হয়, পরিপক্ক হয়ে ওঠে, বড় হয়ে ওঠে। তারপরে আসছি আমরা তৃতীয় পর্যায়ে, সেটা হচ্ছে ডিম্বস্ফোটন পর্যায়, মানে ওভিউলেশন ফেজ। এটা আমাদের 12 থেকে 16 দিন অবধি চলে। এই সময় এই পরিপক্ক ডিম্বাণুটা গর্ভনালী দিয়ে বেরিয়ে জরায়ুর দিকে আসতে শুরু করে। আর আমাদের শেষ পর্যায়ে হচ্ছে লুটিয়াল পর্যায়, যেটা 16 থেকে 28 দিন, 16 থেকে 30 দিন, যতক্ষণ না তোমার নেক্সট পিরিয়ড শুরু হচ্ছে ততদিন চলে। এটা সব থেকে লম্বা পর্যায়। এই সময় আমাদের এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আরও মোটা হয়ে উঠছে, ডিফারেন্ট টিস্যুজ, হরমোনস এগুলো সব অ্যাড হচ্ছে ওটাতে। আর ডিম্বাণুটা এসে দেখছে জরায়ুতে যে ওর কোনো কাজ নেই, তখন সে ফেটে গিয়ে মিশে যাচ্ছে লাইনিংটার সাথে। এরপরে আবার লাইনিংটা ক্ষরণ হয়ে যখন বেরিয়ে আসছে তখন আমাদের নেক্সট পিরিয়ড শুরু হচ্ছে। এই 4টে পর্যায়ের মধ্যে দিয়ে আমরা যাই। তো যাদের মাসিক হয় তাদের শরীরটা আলাদা একটা ক্যালেন্ডারে চলে। মানে মাস যেরকম আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ওরকম ক্যালেন্ডারে তো আমাদেরটা চলে না। 28 দিন আর 30 দিনের ক্যালেন্ডারে আমাদের শরীরটা চলে, যেটা ক্যালেন্ডার, সেটাকে বলা যেতে পারে সাইকেলটাকে ক্যালেন্ডার হিসেবে এরকম ভাবে আমরা বলি। আমাদের আলাদা একটা টাইম লাইনে আমরা আছি যাদের মাসিক হয়। ইনফ্যাক্ট একটা ফ্যাক্ট বলছি, আমি যেটা পড়েছিলাম, মানে প্রত্যেকটা মহিলাই আলাদা টাইম লাইনে আছে। আবার অনেক অদ্ভুত একটা ব্যাপার হয়, সেটা সায়েন্টিফিক্যালি কতটা প্রুভেন জানি না, কিন্তু আমার জীবনে আমি সেটা দেখেছি। সব যাদের মাসিক হয় তারাও বলতে পারবে যে যখন তারা ইমোশনালি আর ফিজিক্যালি ক্লোজ হয়ে যায় আরেকটা মাসিক যার হয় তার সাথে, তখন তাদের সাইকেলগুলো সিঙ্ক করে যায়। এটা আমার দিদি বোনের সাথে হয়। মানে আমার ধর আমার বোনের কসমিক কানেকশনের মতো মনে হয়। আমার অরিতারও অনেক সময় হয়েছে, একসাথে শুরু হচ্ছে মোটামুটি। ও শেষ হলো, আমার শুরু হলো। আমার বোনের 2 দিন আগে শুরু হলো, তারপরেই আমার শুরু হবে। আর ওইখানে দিদি ভাইজ্যাগে বসে আছে, দিদির তখনই শুরু হবে। এরকম হয়, কিন্তু এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। এটা শুধু ও বলছে তাই না, মানে আমিও এক্সপিরিয়েন্স করেছি, আমার বন্ধুরাও এক্সপিরিয়েন্স করেছে। তো এটা মানে হয়ে থাকে আর কি।
বেশ কমন। এটার আমি লজিক বুঝতে চাইছি সায়েন্টিফিক, এটা কি কনভারসেশন হয় যে আমার হচ্ছে পিরিয়ডস হয়েছে বা কিছু, এবার তার ফলে তার সাইকি ওইখানে গিয়ে অন্যরকম ভাবালো, মানে এটা ছাড়া তো আমি সায়েন্টিফিক্যালি বুঝতে পারছি। সবথেকে পুরনো ব্লুটুথ কানেকশন। বাবা, এটা তো মানে এই যে মহিলাদের নিজস্ব একটা ইন্টারনেট কানেকশন, এবং সেই অন্তর্জালে একেবারেই পুরুষদের কোনো স্থান নেই, প্রত্যেক মহিলা একে এক অপরের সাথে জড়িয়ে আছে। এটা একটা সত্যি মানে জানি না, মানে এটা কোন ধরনের কসমিক কানেকশনও বলা যাচ্ছে না বিষয়টাকে। হ্যাঁ বলো। তারপর এইগুলো বলার পরে আমরা যখন বায়োলজিটা শেষ হয় তখন আমরা হরমোনসের দিকে যাই, আর আমরা খুব একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনের থ্রু দিয়ে যাই যে তোমরা কি কখনো লক্ষ্য করেছো যে পিরিয়ডসের আগে আমরা একটু অন্য টাইপের মানুষ হয়ে যাচ্ছি, আমাদের হুটহাট করে কান্না পাচ্ছে, আমরা রেগে যাচ্ছি, কিচ্ছু ভালো লাগছে না, ভালো মেজাজে আমরা বসে টিভি দেখছি, হঠাৎ করে মা আসলো নিয়ে বলল যে আসিস না, মা আসলো নিয়ে বললো যে দোকান থেকে গিয়ে একটা বিস্কিট নিয়ে আয়। অন্য সময় হয়তো আমরা এনেও দেবো, কিন্তু তখন যদি বলে তখন আমাদের মাথাটা ইমিডিয়েটলি গরম হয়ে যায়। আমাকে সব কাজ করতে হয় পৃথিবীর, কেউ আমার কথা বোঝে না, সব দায়িত্ব আমার বলে রেগে টেগে যাব। ঠিক আছে, এরকম এক্সাম্পল দিয়ে আমরা স্টুডেন্টদেরকে একদম ডেলি লাইফের এক্সাম্পল দিয়ে যাতে ওরা ইন্টারাক্ট করে, ওরাও বুঝতে পারে যে হ্যাঁ। বা আমরা বলি যে ধরো বসে আছো, নিজের কাজ করছো, তোমার ভাই বা বোন এসে বললো যে এই হোমওয়ার্কটা করে দে, অন্যদিন হয়তো পুরোটাই করে দিতে, কিন্তু তখন বলেছে মানে খাতাটা নিয়ে সোজা বাড়ির এক কোণে ছুঁড়ে দেওয়া। এরকম মজার এক্সাম্পলস দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। তো এই যে এগুলো হয়, তারপর আমরা জিজ্ঞেস করি যে তোমাদের কেন মনে হচ্ছে এগুলো হচ্ছে কি কারণ তোমরা পাগল হয়ে গেছো, তোমরা কি নাটক করছো, কি হচ্ছে এটা কেন? তো অনেকেই বুঝতে পারে না, তো বলি যে এটা আমরা ইচ্ছে করে করছি না, এটা পুরোপুরি হরমোনসের হাত আছে। আচ্ছা, হরমোনস আমাদেরকে আমাদের মুডটাকে এফেক্ট করছে, বিশেষ করে মানে পুরো মাসিক চক্রেতে আমাদের হরমোনের লেভেল উঁচু নিচু হতে থাকে। দুটো হরমোন বিশেষ করে এখানে মেনশন ওয়ার্দি, ফার্স্ট হচ্ছে এস্ট্রোজেন। এস্ট্রোজেন তো পিরিয়ড জানতে হেল্প করেই, তাছাড়া রিপ্রোডাক্টিভ ফাংশনসও এস্ট্রোজেনের অনেক বেশি। কিন্তু এস্ট্রোজেন যখন বেশি থাকে তখন আমাদের মেজাজ ভালো থাকে, যত বেশি তত ভালো, আমরা খুশি, আমরা এনার্জি বেশি আমাদের। আর প্রোজেস্টেরন করে হচ্ছে আমাদের মেজাজ খারাপ করে দেয়, আমরা বেশি খিটখিটে হয়ে যাই, রাগ করি, কান্না পাই, ইত্যাদি ইত্যাদি। তো এবারে যখন আমাদের মাসিকটা শুরু হচ্ছে তখন আমার যেটা হয়, মাসিকটা যখন শুরু হয় তখন আমি শান্ত হয়ে যাই, আমার মনে হয় যে ঠিক আছে কিছু হবে না, কারণ এই সময় আমার এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দুটোই নিচু লেভেলে আছে। ঠিক আছে, এবার মাসিকটা যখন শেষ হচ্ছে আর আমরা দ্বিতীয় পর্যায়ে ঢুকছি, ফলিকুলার পর্যায়ে, তখন আমাদের এস্ট্রোজেন আস্তে আস্তে বাড়ছে, প্রোজেস্টেরন কিন্তু নিচুই আছে। এস্ট্রোজেন বাড়ছে যেহেতু, তাই বলে আমাদের মেজাজও একটু আস্তে আস্তে ভালো হচ্ছে। পিরিয়ডসের সময় যেরকম চুপচাপ কিছু ভালো লাগে না, করতে শুয়ে থাকতে ইচ্ছে করে, সেরকম আর লাগছে না। তৃতীয় পর্যায়ে ডিম্বস্ফোটন পর্যায়ে, এই সময় আমাদের এস্ট্রোজেন সব থেকে পিকে থাকে, তাই আমাদের এই সময় আমাদের মনে হয় যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো অসুবিধা নেই, যা যা কাজ দেবে 5 মিনিটে আমরা শেষ করে দেবো, আমাদের থেকে ভালো দেখতে কেউ হয়ই না। কিন্তু এস্ট্রোজেন এই ওভিউলেশনের সময়টাতেই কিন্তু রিপ্রোডাকশনের সাথে লিঙ্কড আছে, কিন্তু আমরা বলতে পারি না এই কথাটা স্কুলে। কেন? আমাদের মানা করে দেওয়া হয়েছে, সেক্স এডুকেশন নিয়ে কোনো কথা হবে না। আমরা প্রথমেই অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিলাম যে আমাদের প্রোগ্রামে আমরা সেক্স এডুকেশনটাকেও ইনভলভ করব, কিন্তু তখনই আমাদেরকে মানা করে দেওয়া হয়েছে, এটা বলে যে এই সব কথা আবার স্টুডেন্টদের সাথে কেন বলবে, এগুলো বলা যাবে না। তো সেই থেকেই আমরা ওই ব্যাপারটাকে সরিয়ে আমরা শুধু একটু মডিফাই করে এপিসোডে সেক্স এডুকেশন নিয়ে শুনবো, এবং যে শিক্ষক মহাশয়রা বারণ করে দেওয়া হয়েছে, আশা করি তারা যদি পডকাস্টটি শোনেন তাহলে তারাও একটু এডুকেটেড হবেন। বলো। ঠিক, তারপরে এই ডিম্বস্ফোটন পর্যায়টা শেষ হলো আর আমাদের অমনি এস্ট্রোজেন লেভেলটা ঝুপ করে ড্রপ করলো আর প্রোজেস্টেরনটা বৃদ্ধি পেতে শুরু করলো। এই যে ওভিউলেশনের পরে লুটিয়াল ফেজটাতে, পর্যায়টাতে, লাস্ট পর্যায়টা, এই সময়টাতেই আমাদের এই মুড সুইংসগুলো হতে থাকে, খিটখিটে লাগতে থাকে, রাগ হতে থাকে, কারণ প্রোজেস্টেরন বেশি আছে, এস্ট্রোজেন নেই। বোঝা যাবে মানে না, আমি খুব মজা করে বলছি, মানে জোক করে বলছি যে এই সময়টা পিরিয়ডসের আগের 2 উইক আমাদের যাদের মাসিক হয়, আগে 2 উইক, হ্যাঁ,
আমাদের মানে এই সময় গার্লফ্রেন্ডের সাথে বেশি ঝামেলা করা যাবে না, মানে যারা খুব মানে আর কি মানে যারা স্ত্রীকে খুবই ভালোবাসে আর কি এরকম মানুষ, তারাও এই সময় আরো বেশি ভালোবাসবে, কারণ এই সময় একদম রেগে টেগে যাবে। হ্যাঁ আমি একদম মজা করছি, এবার বলো। তো ওরভাবে দেখতে গেলে মাসিক যাদের হয় তাদের জীবনে 4 দিনের আনন্দ আছে, ঠিক আছে? সেটা হচ্ছে ডিম্বস্ফোটন পর্যায়ে। ওই সময়টাতেই আমরা একবার নর্মাল সেলফ হতে পারি। বাকি সময়টা এস্ট্রোজেন এটা করছি, প্রোজেস্টেরন এটা করছে, এইরকম করে কাঁদতে কাঁদতেই রেগে রেগে গিয়েই চলে যায় বাকি সময়টা। শুধু ওই 4 দিনটা আমরা একটু নর্মাল থাকি, খুব লিমিটেড, প্রত্যেক মাসে 4 দিন, এইটুকুই আমাদের শান্তি, এটুকুই স্বাধীনতা। মুডের সাথে সাথে আমাদের স্বাধীনতা, এনার্জিটাও আপ ডাউন হতে থাকে। মানে এই সময় কি মানে মহিলারা সব থেকে প্রোডাক্টিভ থাকে, মানে সব থেকে মানে কাজ তো সারাক্ষণই করতে হয়, হয়তো তখন কাজগুলো মনে হয় না যে ক্ল্যারিটি পাওয়া যায় আর কি, মানে বার্ডেনটা আসে না যে এত কাজ করতে হবে। অন্য সময় 5টা কাজ পড়লে কাঁদতে শুরু করে দেবো হয়তো আমরা, স্পেশালি পিরিয়ডসের আগের সময়টা। 5 দিনটা তো ডেঞ্জারাস টাইম, যা কিছু বদর করে আমাকে। এটা বলার পরে আমরা আসি হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিনে, যেটা প্রিয়াঙ্কা বলবে। হ্যাঁ, হেলথ অ্যান্ড হাইজিনে আমরা পিরিয়ড প্রোডাক্টস নিয়ে কথা বলি। 4 রকম পিরিয়ড প্রোডাক্টস নিয়ে আমরা কথা বলি, যেগুলো ইউজড হয় এখন বেশি। কাপড় একটা তো ব্যবহার করা হয়, সেটা অনেকেই এখনও ব্যবহার করে আসেন। ইনফ্যাক্ট কাপড় আমরা মানে প্যাডের আগেও কাপড় ইউজ করা হতো, আর সেটাই এখন ফিরে আসছে ইন দ্য ফর্ম অফ ক্লথ প্যাডস ইউজ করা হয় এখন, আর পিরিয়ড প্যান্টিজ বেরিয়েছে। তো এই দুটো নতুন প্রোডাক্টস বেরিয়েছে, যেটা খুব পপুলার হয়নি বোধহয়, কি এটা হচ্ছে একেবারে। হ্যাঁ, মানে আমরা কাপড়টাকেই আবার ফিরিয়ে এনেছি। কাপড় ইউজ করার পেছনে মানে কটন ফিরে আসছে কি, সেটা বলছো? মানে কটন ফিরছে না, মানে এখন এটাই ডিসকভার করা হয়েছে। মানে এতদিন বলা হয়েছে কাপড় আনহাইজিনিক, আনহেলদি, তারপরে শুরু হলো প্যাড। এবারে তারপরে এখন এটা ডিসকভার করা যে প্যাডটা আরও আনহাইজিনিক, কারণ যে প্যাডের মধ্যে যে কেমিক্যালটা থাকে দ্যাট ইজ ভেরি হার্মফুল টু আওয়ার বডিজ। হ্যাঁ, মানে ওটা বিকজ ওই যে ওরা অ্যাড করার চেষ্টা করে, একটা সেন্ট, একটা পারফিউম অ্যাড করার চেষ্টা করে যাতে কেমিক্যাল থাকে। হ্যাঁ, তো ওটার জন্য ওটা শরীরের জন্য এখন হার্মফুল হয়ে যাচ্ছে। তারপর এখন মেনস্ট্রুয়াল কাপ এসেছে। এবার মেনস্ট্রুয়াল কাপ, তাই প্রিয়াঙ্কা একটু ডিটেলে বলবে। মেনস্ট্রুয়াল কাপটাও তো খুব মানে ওটার সাথে আবার ভার্জিনিটির সব লিঙ্ক কানেকশন আছে, তাই বলে ওটা সবাই কমফোর্টেবল না ইউজ করতে, তাই বলে এখন হয়তো মানে ওটার মানে এখন এটা সাইমালটেনিয়াসলি এগুলো একসাথে বেরিয়েছে। হ্যাঁ, তাছাড়াও ক্লোথ প্রোডাক্টসগুলো, যেই পিরিয়ড প্যান্টিস বা ক্লোথ প্যাডসগুলো সাস্টেনেবল, মানে ইকো ওয়েস্ট জেনারেট করছে না, বিকজ এগুলো রিইউজ করা যাবে। রিউজ করা যাবে কিভাবে? যেরকম তুমি কাপড় ব্যবহার করলে ওটাকে তুমি কেচে ধুয়ে আবার, হ্যাঁ, কেচে পরিষ্কার জলে ধুয়ে রোদে শুকিয়ে আবার ব্যবহার করতে পারতে। সিমিলার ওয়েতেই ক্লোথ প্যাডসও 5-6 ঘন্টা ইউজ করার পর সেটাকে ধুয়ে আবার শুকিয়ে আমরা পরে ইউজ করতে পারবো, আর সেটা লঙ্গার ডিউরেশনের জন্য ইউজ করতে পারবো। মানে একটা প্যাডই আমরা বারবার ইউজ করতে পারবো, ক্লোথ প্যাড। আর তাছাড়াও পিরিয়ড প্যান্টিসও সিমিলারলি ওটা আরেকটু বেশি ঘন্টার জন্য পরা যায়, 10 ঘন্টা মতন। তারপর সেটাকে ধুয়ে আবার আমরা সেটাকে রিউজ করতে পারবো। সো এটা ইকো ওয়েস্টটা জেনারেট করছে না, যেটা প্যাড বা ট্যাম্পন জেনারেট করছে। তাছাড়াও ইন দ্য লঙ্গার রান এটা সস্তাও পড়ছে। আচ্ছা, কাপের থেকেও সস্তা? মানে কাপটা কি আর এক্সপেন্সিভ? কাপটা ওয়ান টাইম তুমি কিনতে পারো, সেটা তোমার 8 থেকে 10 বছর চলবে। মানে একটা কাপ সেটাকে আমরা রিউজ করতে পারি। কিন্তু সেটা এত পপুলার হলো না ওই ভার্জিনিটি। হ্যাঁ, আমরা যখন এখন স্কুলে বলি যে কাপটাও তোমরা ব্যবহার করতে পারো, আর সেটা বিভিন্ন সাইজে পাওয়া যায়। মেনস্ট্রুয়াল কাপ এরম দেখতে হয়। তো মেনস্ট্রুয়াল কাপটা বডি ফ্রেন্ডলি সিলিকন দিয়ে তৈরি। এটা আমাদের যোনির মধ্যে ইনসার্ট করতে হয়। তো এটা ফোল্ড করার 3টে টেকনিক হয়, আমি একটা টেকনিক দেখাচ্ছি। এরমভাবে আমরা ফোল্ড করে এটাকে আমরা যোনির মধ্যে ইনসার্ট করতে পারি, যেখানে ওটা এরম ওপেন হয়ে যায়। ইনফ্যাক্ট এই সাউন্ডটাও শোনা যায় যখন এটা ওপেন হয়। আর এখানে ব্লাডটা কালেক্ট হয়, অবজর্ব করছে না, কালেক্ট করছে। সো
ইনফেকশনটা কম হয়। যখন তুমি ন্যাপকিন ইউজ করছো বা ট্যাম্পন ইউজ করছো, ট্যাম্পনও সিমিলার ওয়েতে ইনসার্ট করা হয় ভাজাইনাতে, কিন্তু সেটা ব্লাডটাকে অবজর্ব করে। তো ব্লাডটা বেশিক্ষণ যদি একটা ট্যাম্পন পরে থাকি, আর সেখান থেকে ইনফেকশন হওয়ার চান্সেসটা আমাদের বেড়ে যায়। হ্যাঁ, মানে মেনস্ট্রুয়েশন কাপের পর এটা কি বলছে, ট্যাম্পন? ট্যাম্পনটা কিভাবে? ট্যাম্পন কটন দিয়েই তৈরি, স্যানিটারি ন্যাপকিনের যে মেটেরিয়াল সেই মেটেরিয়াল দিয়েই তৈরি। এটা যোনির মধ্যে ঢুকে ব্লাডটাকে অবজর্ব করে। এটাও আমরা 5 থেকে 6 ঘন্টা। কটন দিয়ে তৈরি? কটন দিয়ে তৈরি, হ্যাঁ। তো এটা অবজর্ব করলে এটা ফুলে যায় আর কি। তো এটাও আমরা 5 থেকে 6 ঘন্টা ব্যবহার করতে পারি। তারপর আমাদের এটাকে বার করে ডিসপোজ করতে হবে সিমিলার ওয়ে যেভাবে আমরা প্যাড ডিসপোজ করি, কাগজে মুড়িয়ে ফেলে দিতে হবে। আর এগুলো মানে একটা প্রোডাক্ট ওয়ান টাইম ইউজ, এগুলো তো আমরা ইউজ করতে পারবো না, কিন্তু মেনস্ট্রুয়াল কাপটা আমরা বারবার ইউজ করতে পারি। এটার লংজিভিটি কতটা মেনস্ট্রুয়াল কাপের? মেনস্ট্রুয়াল কাপটা তুমি 8 থেকে 10 ঘন্টা পরে থাকতে পারো পার ডে। তাছাড়াও এটা 5 থেকে 6 বছর টানা তুমি একটা কাপ ইউজ করতে পারো, তার থেকেও বেশি। এটাতে যতটা ব্লাড কালেক্ট হলো সেটাকে আবার এমটি করে আবার কাপটাকে রিইনসার্ট করতে হয়। রাইট। এখানে যেই ব্লাডটা কালেক্ট হবে সেটাকে আস্তে করে নিচে ধরে বের করে পুরো কাপটা এমটি করে ভালো করে জল দিয়ে ধুয়ে আবার তুমি রিইউজ করতে পারো। নেক্সট সাইকেলের আগে এটাকে একবার স্টেরিলাইজ করে নিতে হয়, গরম জলে ফুটিয়ে নিতে হয়। কাপের সাথে ওই স্টেরিলাইজেশনের জন্য আলাদা করে ডিভাইসও আসে, তাছাড়া ওয়াশ আসে, মানে যেই সাবানগুলো দিয়ে কাপ ধোয়া যায়। এগুলো কিছুই না থাকলে মানে নর্মাল গরম জলেও এটাকে আর কি স্টেরিলাইজ করে পরের বার ইউজ করা যাবে। তো কাপটা তোমার একবার, এই ধরো এই কাপটা 550 টাকা দাম, তো তুমি এটা 5-6 বছর ইউজ করতে পারছো, তো তোমার ইন দ্য লং রান খরচা তো কমেই যাচ্ছে। মানে প্যাডের তো অনেক দাম, একটা স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের দাম তো বাড়তেই থাকছে, তাছাড়া জিএসটিও ইনভলভড 12%। সো এই তোমার মেনস্ট্রুয়াল কাপ বলো বা রিউজেবল ক্লোথ প্যাড বা রিউজেবল পিরিয়ড প্যান্টিস, এগুলো ইন দ্য লং রান সাস্টেনেবল, বেশি ওয়েস্ট প্রোডাক্ট জেনারেট করছে না, তাছাড়াও মানে খরচাটাও কম হচ্ছে। এটার সাথে মানে ভার্জিনিটির কি সম্পর্ক? এটা ট্যাম্পন দুটোই যেহেতু ভাজাইনার মধ্যে ইনসার্ট করা হচ্ছে, তো ওটা ভাবা হচ্ছে যে ভাজাইনাটা হাইমেনটা অ্যাকচুয়ালি কি হয়, এইটাকে এরকম একটা কানেক্টিং টিস্যু থাকে। এবার ওটা কিন্তু লোকজন ভাবে হাইমেনটা একটা স্ক্রিন। আচ্ছা, হ্যাঁ। তো যখন এটা ইনসার্ট করা হচ্ছে ওরা ভাবছে স্ক্রিনটা ভেঙে যাচ্ছে আর তারপরে মেয়েটা আর ভার্জিন থাকছে না, তার ফলে পরে বিয়ে কে করবে ভার্জিন না হলে। তো মানে এটা কাদের বক্তব্য? এটা কি এটা সমাজের বক্তব্য? সমাজের বক্তব্য মানে তোমরা যে ছাত্রীদের কাছে যাচ্ছ, আমরা যখনই বলি যে ইনসার্ট করতে হবে, ওরা মানে খুব অবাক হয়ে যায়, অকওয়ার্ড হয়ে যায়, বলে না পারবো না, ব্যথা লাগবে, এরকম কেউ করে কিনা, অনেক অনেক রিঅ্যাকশন আসে। আমরা চেষ্টা করি যে তাদেরকে প্রোডাক্টগুলো হাতে দিয়ে দেখানো যে কিভাবে ইউজ করতে হয়। এগুলো তো নতুন প্রোডাক্ট অবভিয়াসলি, কিন্তু ওরা ধরতেও চায় না। হ্যাঁ, একবার আমাদের লাস্ট স্কুলে যেটা হয়েছিল, সে একটা আমি পুরো ঘেন্নাভাবে এমভাবে ধরছে, আমি নেব না এরকম করে করছে, মানে পিরিয়ড প্রোডাক্টগুলো ওরা হাতেও নিতে চায় না। বাবা, এ তো ভয়ঙ্কর বিষয় আর কি। মানে এটা নিয়ে তো এটা এখন তো সবাই যেহেতু ইন্টারনেটে অনেকটা অ্যাক্টিভ, বাচ্চারা তো তারা দেখেছে মেনস্ট্রুয়াল কাপের ব্যাপারে, শুনেছে, একটু ইনফরমেশন আছে তাদের কাছে, বাট পুরো ইনফরমেশনটা কিভাবে ইউজ এনকারেজ করো এটা বিষয়টা, কাপের বিষয় বা এই ধরনের ট্যাম্পনের বিষয় নিয়ে তোমরা বলো তাদেরকে, তাদের কাছে অপশনগুলো রাখো, তাদের চয়েস অনুযায়ী তারা ঠিক করবে যে কি করবে। আমরা ওদের অ্যাওয়্যার করতে চাই যে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে, তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা এগুলো ইউজ করতে পারো। তোমাদের যদি কখনো মনে হয় তোমরা ট্যাম্পন ইউজ করবে বা মেনস্ট্রুয়াল কাপ ইউজ করবে, তো তোমরা সেটা করতে পারো। আমরা এই অপশনটা সবাইকে দিতে চাই। তা ওরা জেনে রাখলো, তারপর ওরা কখন কিভাবে ইউজ করলো সেটা তাদের উপর ডিপেন্ড করছে, বাট অ্যাটলিস্ট ইনফরমেশনটা থাকা উচিত। আর আরেকটা বিষয়, কাপ পরলে তুমি সুইমিংও করতে পারবে, তুমি প্যাড পরলে যেটা করতে পারবে না। কাপ পরে সুইমিং করা যায়, তো অনেকটা ফ্লেক্সিবিলিটিটা বাড়িয়ে দেয়, লিকেজও কমিয়ে দেয়। তো বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, লংজিভিটিও ম্যাটার করছে, তো সেই অনুযায়ী যার যেটা বেশি স্যুট করে, যে যেটা বেশি কমফোর্টেবল, সেটা তারা ইউজ করতে পারে।
এর পরের ধাপে কি তাদের কাছ থেকে কি রিয়াকশন আসে? ওরা মানে আমরা এটা জল দিয়ে দেখাই ওদেরকে যে কতটা কন্টেন করছে, ট্যাম্পনটা কতটা অবজর্ভ করছে, এগুলো দেখাই। ওরা খুব এক্সাইটেড ডেমনস্ট্রেশনটা নিয়ে। কিন্তু আমরা এটাও বলি যে এখন বাড়িতে গিয়ে ঝামেলা শুরু করে দিও না যে আমি মেনস্ট্রুয়াল কাপই কিনবো, এটা যেন না করে। ওরা যখন বড় হবে, যখন হয়তো নিজেদের আর্নিং হলো বা কলেজে যখন পড়ছে, তখন যদি ওদের মনে হয় অ্যাজ অ্যাডাল্টস যে এরকম ডিসিশন নেবে। ভার্জিনিটির বিষয়টা সেটা তো আমি যদি মানে বিয়ের পরবর্তী সময়ে যদি কেউ বিবাহিত কেউ যদি ব্যবহার করতে পারে তাহলেও তো অসুবিধা থাকার কথা না, মানে সেই ইস্যুটা তো আর থাকছে না। ভার্জিনিটিটা এমনি কোনো ইস্যুই নয়, আসলে ইস্যু না, এটা আমাদের মাথার ইস্যু। হ্যাঁ, ওরকম কিছুই হয় না, কারণ জিনিসটা ইনসার্টেড হচ্ছে মাঝে, আর ভাজাইনাটা পিরিয়ডসের সময় ডাইলেটেডই হয়ে থাকে। ঠিক আছে, তো আমাদের পিরিয়ডসের সময়তেই আমরা মেনস্ট্রুয়াল কাপটা ইনসার্ট করতে পারি। পিরিয়ডসের আগে যেরকম প্যাড অনেক সময় আমরা আগে থেকে পরে রাখি, যে আমি জানি যে এই সময় পিরিয়ড শুরু হবে, আমরা রেডি থাকি যাতে রাস্তায় গিয়ে কোনো অসুবিধা না হয়। মেনস্ট্রুয়াল কাপটা কিন্তু আমরা সেটা করতে পারবো না, এটা তখনই ইনসার্টেড হবে যখন পিরিয়ড শুরু হয়েছে, কারণ যে ভাজাইনা তখন স্পেস দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটা একটা বিষয় থাকছে। এর পরের ধাপে কি করে এইটা এই প্রেজেন্টেশনের তারপরে কি হয়, মানে এইটা ডেমনস্ট্রেশনটা দিলে ডেমনস্ট্রেশনের পরে কি দাঁড়াচ্ছে, কি বলছো? তারা কি ইন্টারাকশনে আসছে নাকি তোমরা অন্য কোনো কথা বলো? না, এরপরে আমরা এগিয়ে যাই, আমরা হেলথের ওপর ফোকাস করি যে কতটা জল খাওয়া উচিত, 2 থেকে 3 লিটার, ঘুমানো উচিত 6 থেকে 7 ঘন্টা, বডির রেস্ট দরকার হয় পিরিয়ডসের সময়। বিভিন্ন বডি বিভিন্নভাবে রিয়্যাক্ট করে, অনেকের অনেক ক্র্যাম্পস হয়, সেটা তারা কিভাবে ডিল করবে, মানে প্রোটিন বা আয়রনযুক্ত খাবার খাওয়া উচিত। খুব ব্যথা হলে অনেক সময় কমলা লেবু মানে অরেঞ্জ জুস খেলেও ব্যথা কমে যায়, মানে আমরাও নিজেরাও সেটা অ্যাপ্লাই করি নিজেদের লাইফে। একটু এক্সারসাইজ করলে, হাঁটা চলা করলে একটু রিল্যাক্সড ফিল হবে বডি। তো এইগুলো আমরা তাদেরকে বলি, যাতে অনেকের অনেক রকমের সমস্যা হয় পিরিয়ডসের সময়, তারা হয়তো বুঝতে পারে না কিভাবে সেটাকে ডিল করবে। যেহেতু এটা লুকিয়ে রাখতে বলা হয়েছে, খুব পেন হচ্ছে তাও কাউকে গিয়ে বলতে পারছে না, বাড়িতে কারোর সাথে শেয়ার করতে পারছে না, তো আমরা এনকারেজ করি যে এটা নিয়ে কথা বলতে। যা অসুবিধা হচ্ছে, তোমার শারীরিক যা অসুবিধা হচ্ছে সেটা নিয়ে বাড়িতে ডিসকাস করো, বড়দের বলো। খুব বেশি পেন হলে ডক্টরও কনসাল্ট করতে বলি। তাছাড়া মানে নিজে থেকে কোনো মেডিসিন যাতে না নেয়, ডক্টর কনসাল্ট করেই তারপর যাতে তারা মেডিসিন নেয় যদি দরকার হয়। এবার তারপর তাদের অনেক প্রশ্ন থাকে যে আমার 3 মাস স্কিপ হয়ে গেছে, পিরিয়ডস হয়নি কেন, আমার এত পেন হয় কেন। তো এই কোয়েশ্চেনগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি, অ্যাওয়ারনেসটা তোমরা দিতে থাকি। অনেকের মনে হয় যে বলা হয় যে পিরিয়ডসের সময় ব্যথা হবেই, মানে এটা নর্মালাইজ করে দেওয়া হয়েছে যে ব্যথা তো হবেই, ওটা সহ্য করতে হবে। কিন্তু সবার তো সেম লেভেলে ব্যথা হয় না, মানে আমার যেরকম প্রচণ্ড ক্র্যাম্পস হয়, তো আমি ডিল করতে পারি না সেটার সাথে। আমি অনেক রকমের ডক্টর দেখিয়েছি, টেস্ট করেছি জানার জন্য যে কেন হয়। তো বিভিন্ন রিজন থাকে ক্র্যাম্পস হওয়ার, কারোর অল্প হয় কারোর বেশি হয়। তো সেটা জানার জন্য, মানে আমি যদি কারোর সাথে কথা না বলি, আমি কি করে জানতে পারবো যে আমার সাথে যেটা হচ্ছে সেটা পার্ট অফ দ্য প্রসেস, মানে হতেই পারে। এই ব্যাপারগুলো নিয়ে কথা বলাটাও খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা আমাদের প্রোগ্রামের শেষে এনকারেজ করি বাচ্চাদের যে যারা ওরা গিয়ে কথা বলে আর কি, বাড়িতে কথা বললো বা বন্ধুদের সাথে কথা বললো। বাড়িতে যখন কথা বলছে তখন গার্জেনরা কি হচ্ছে, গার্জেনদের সাথে কি ইন্টারাকশন হচ্ছে, এবং সেইখানে কি কোনো গার্জেনদের সাথে তোমাদের কথা হয় যে সে এসছে, সে কি বুঝেছে বা সে কি চাইছে যে না না এসব কথা আমাদের মেয়েদেরকে জানাবেন না, বা জানান, বা এটা ঠিক নয়, আপনারা ভুল বলছেন বা ঠিক বলছেন, এইরকম কোনো কি ইনসিডেন্ট বা এরকম কোনো কি ঘটনা ঘটেছে তোমাদের সাথে, বা বলতে গিয়েও শুনেছো যে ছাত্রীদেরকে যখন বলেছো? না, ডাইরেক্ট তো মা বাবার সাথে কথা হয়নি, কিন্তু ছাত্রীরা যা বলেছে যে ওরা কিভাবে মাদের সাথে কথা বলেছে, অনেকে বাবাদের সাথে কথা বলেছে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টসরাই বাবাদের সাথে কথা বলে না পিরিয়ডস নিয়ে, কারণ ওদের লজ্জা লাগে বা ওদের মারা বকে যে জীবনও বলবি না বাবাকে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা ওটাও চেষ্টা করি ওদের বলতে যে তোমরা বাবাদের সাথে কথা বলে দেখো, তোমরা ভাইদের সাথে কথা বলো, দাদাদের সাথে কথা বলো, তোমরা পুরুষ বন্ধুদের সাথে কথা বলো। আমরা বলি যে মানে হয়তো 5 জনের মধ্যে 4 জন হাসলো, কিন্তু একজন হয়তো বুঝতে পারবে, সেই একজন যদি আরও একজনকে বোঝাতে পারে, সেইভাবে তো নলেজটা বাড়বে। তাই বলেই আমাদের ইনিশিয়ালি কিন্তু প্রোগ্রামটার নাম ছিল মেনস্ট্রুয়েশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম,
কিন্তু আমরা রিয়েলাইজ করলাম যে আমরা নামটা চেঞ্জ করে দেবো, যে আমরা বানিয়েছি হচ্ছে লেটস টক অ্যাবাউট পিরিয়ডস, যাতে পিরিয়ডস নিয়ে যত বেশি কথা হবে তত এসব ভুল ধারণা, এসব রেস্ট্রিকশন, বাধা নিষেধগুলো থেমে যাবে, কেটে যাবে। আর মা বাবার ক্ষেত্রে স্টুডেন্টদের থেকে শোনার থেকে স্কুলের থেকে শুনেছি, অনেক সময় একটা দুটো স্কুল বলে ঠিক আছে আমি দেখছি, জানাচ্ছি যে আপনাদের সাথে প্রোগ্রামটা করা যাবে কি না। তার কিছুদিন পরে আবার যখন আমরা কল করি জানতে যে কবে প্রোগ্রাম হবে, তখন বলে যে না, ওদের একটা বোর্ড থাকে, একটা ম্যানেজমেন্ট থাকে যেখানে মা বাবারাও ইনভলভ। তখন অনেক স্কুলে সেই ম্যানেজমেন্ট বোর্ডটা আমাদের রিজেক্ট করে দিয়েছে যে এখানে করতে হবে না। ইনফ্যাক্ট হেডমাস্টার তো না, হেডমিস্ট্রেসরাও আমাদের অনেক সময় রিজেক্ট করেছে, ফোনটা মুখের ওপর রেখে দিয়েছে বা বলেছে যে এইসব নিয়ে কখনো কেউ কথা বলে, আমাদের মেয়েদের এইসব দরকার নেই, আপনারা অসভ্য কথা বলছেন বলে ফোনটা রেখে দিয়েছে। মানে মেয়েদের স্কুলে যে আমরা ইজি অ্যাক্সেস পাচ্ছি সেটাও না। আচ্ছা, আমরা ধরুন 50টা স্কুল কল করে 10টা স্কুল হয়তো রেডি হয়। বাবা, এমনও না যে সেটা গার্লস স্কুলই, মানে এমনি কোয়েড বা বয়েজ স্কুলে তো কোনো সেই সুযোগই নেই। মানে তোমরা তো চাইছিলে যে বয়েজ স্কুলেও এই বিষয়টা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি হোক। হ্যাঁ, একবার আমরা একটা কোয়েড স্কুলে গেছিলাম, সব আমরা একটা ছেলে স্পিকার, যাতে কিছু অসুবিধা না হয় ওই দিক থেকে ছেলে স্পিকার রেডি করে, মেটেরিয়ালস, পোস্টার সব রেডি করে নিয়ে গেছি। স্কুলে পৌঁছে আমাদের বলছে যে না, তোমাদের ছাত্রদের সাথে কথা বলা যাবে না, তোমরা শুধু ছাত্রীদের সাথেই কথা বলবে। তো এরকমও ফেস করেছি, মানে প্রিপারেশন নিয়ে গিয়ে তখন আমরা রিজেক্টেড হয়েছি। আর অন্যরা তো যারা কিছুই বলে না, অনেকজন আছে যে না হবে না, এখানে ছেলেদের স্কুলে কি দরকার এসব জানা। মেল টিচাররা কিছু কি রিঅ্যাক্ট করেছে? আমরা একটা স্কুলে গেছিলাম যেখানে মেল টিচার্স ছিল, বাট ফর্চুনেটলি তারা খুবই ওয়েলকামিং ছিলেন, এনকারেজিং ছিলেন। হ্যাঁ, বাটানগরে তারা অ্যাকচুয়ালি মেজরিটি মেল টিচার্স ছিলেন, কিন্তু তারা খুবই সাপোর্টিভ ছিলেন। আর কিছু কিছু স্কুলে কিছু ফিমেল টিচার্সরাও আমাদের সাপোর্ট করেছে, আমাদেরকে এসে বলেছে যে তোমরা স্টুডেন্টদের বোঝাও, তারা পিরিয়ডসের সময় স্কুলে আসে না বা গেমস পিরিয়ড অ্যাটেন্ড করতে চায় না, ক্লাসে একা একা বসে থাকে, এইগুলো বা হাইজিন মেনটেন করার কথা, এগুলো আমাদেরকে আর কি টিচাররাই এনকারেজ করেছে যাতে আমরা এই কথাগুলোও তুলি আমাদের কনভারসেশনের মধ্যে। আমাদের কিছু ভালো এক্সপিরিয়েন্সও হয়েছে ফ্যাকাল্টির সাথে ডিল করার সময়। সেটা তো একটা বড় বিষয় আর কি, যদি না করে আর কি, এইভাবে সাপোর্টটা যদি না করে, তোমরা একরকমভাবে চেষ্টা করছো, তোমরা এটা নিয়ে কথা বলতে চাইছো, এবং সামাজিকভাবে যদি সেই কথা বলার সুযোগটাই না থাকে, সেই পরিসরটাই না থাকে, তাহলে মুশকিল হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রেও কিছু মানুষ, কিছু স্কুল, কিছু শিক্ষক শিক্ষিকা এগিয়ে আসছে, এটা একটা বড় বিষয়, এটা ভাবনার বিষয়। এছাড়া কি অন্যভাবে ভেবেছো স্কুলের বাইরে গিয়ে অন্য কোথাও এই প্রেজেন্টেশনটাকে নিয়ে বা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাকে নিয়ে গিয়ে কোথাও কাজ করা, সেটা নিয়ে কি ভেবেছো? হ্যাঁ, আমরা একটা এনজিওর সাথে, বিবেক চেতনা, তাদের সাথে তাদের হোমে গিয়ে আমরা করেছিলাম। ওখানে মিডল এজ মহিলারাও ছিল, আবার বাচ্চারাও, মানে অ্যাডোলেসেন্ট মেয়েরাও ছিল ওখানে। ওটা একটা প্রোগ্রাম হয়েছিল। আর একদম প্রথমে আমরা একটা স্লামে কাজ করেছিলাম, কিন্তু যেটা আমরা বুঝেছি যে একটা অর্গানাইজ স্ট্রাকচারে যদি আমরা না কনভার্স করতে পারি, মানে যেখানে একটা বিল্ডিং আছে, টিচার আছে, নিয়ম আছে, সেরকম স্ট্রাকচারে যদি না কনভার্স করতে পারি তাহলে খুব প্রবলেম হয়ে যায়, মানে আসবে না লোকজন। যেরকম আমরা একবার মেডিকেল ক্যাম্প করেছিলাম, আমরা অনেকজনকে বলছিলাম, 100 জনের ওপরে বলেছিলাম, এসেছিল 30 জন। আচ্ছা, তো ওই ইন্টারেস্টটা জাগানোটা খুব ইম্পর্টেন্ট, কারণ যে লোকজনের মনে হয় যে চলেই তো যাচ্ছে জীবন, মাসিক নিয়ে জেনে কি করব, আর তো দরকার নেই, আমি জানি যে প্রত্যেক মাসে আমাকে কিভাবে ডিল করতে হবে এটাকে নিয়ে, বাস ওইটুকুই। আর যে আরেকটু ভালো করে জানা যায় আমরা যে কিভাবে আমাদের বাধা নিষেধ থেকে বেরোতে পারি, সেগুলো জানতে লোকজন ইন্টারেস্টেড নয়। কেন নয়? মানে এটাকে একবার লুকিয়ে রাখার যে কনসেপ্ট, হ্যাঁ, মানে ওদের যেহেতু অসুবিধা হচ্ছে না ওরকম করে, কাজটা যেহেতু ওরা নিজেদের মতো করে নিতে পারছে, করছে। তাছাড়াও স্কুলে করার আরেকটা কারণ হচ্ছে আমরা তো খুব ছোট স্টুডেন্টদের সাথে শুরু করি, ক্লাস 5-6, আমাদের এই এজের বাচ্চাদের সাথে আর কি আমরা কথা বলা শুরু করি। তো এই সময় তাদের কাছে ইনফরমেশনটা যাওয়া, মানে তাদের তো থট প্রসেসটাও বিল্ড হচ্ছে, তো তাদের কাছে ইনফরমেশনটা যাওয়া খুব জরুরি। মানে ছোট থেকে আমরা কি শুনে আসছি সেটা বড় হয়ে আমাদেরকে অনেকভাবে এফেক্ট করে। তো আমরা যদি ছোটোবেলায় এই বিষয়গুলো আরেকটু ক্ল্যারিটি
পেয়ে যায় আর কি, মানে আর একটু ক্লিয়ারভাবে তারা জানে যে কি হচ্ছে না হচ্ছে। আই থিঙ্ক তাদের লাইফটাও অনেকটা ইজি হয়ে যাবে পরে গিয়ে। আমরা যেরকম স্ট্রাগল করতে করতে আর কি, এটা নয় সেটা, এটা জানি না সেটা জানি না, অনেকভাবে অনেক ইনফরমেশন ছিল না আমাদের কাছে, বাট আমরা চাই যে এখন বাচ্চাদের কাছে সব ধরনের ইনফরমেশন থাকুক। সেটা একটা বড় বিষয়। এছাড়া এই বিষয়টা নিয়ে একটু কথা বলো, মানে সেক্স এডুকেশন নিয়ে তোমরা করতে চেয়েছো কাজ, স্কুল করতে দেয়নি, এবং স্পেশালি তোমাদেরকে বলেই দেওয়া হয় যে ঠিক আছে বা মেনস্ট্রুয়েশন নিয়ে কাজ করছো আর দূর অব্দি ঠিক আছে, কিন্তু সেক্স এডুকেশন নিয়ে বা এই ধরনের বিষয় নিয়ে একেবারে কথা বলা যাবে না, কথা বললে একটা ভয়ঙ্কর কিছু বিষয় হয়ে যাবে। সেইটা কি করো, মানে সেক্স এডুকেশন নিয়ে যদি তোমরা কাজ করো আর কি, সেইখানে কি কি বিষয় থাকে, কি কি বিষয়কে তুলে আনার চেষ্টা করো? এবং ভাবনার মধ্যে তো একটা ছিল যে আমরা একটা ফ্রেমওয়ার্ক থাকে যে এই ফ্রেমে বেঁধে আমরা কথা বলবো, কারণ স্কুলে গিয়ে বা অন্য কোথাও গিয়ে তোমরা তো ডিটেলে অনেক বেশি কথা বলতে পারবে না, বা ওই সময়ের মধ্যে হবেও না সেটা। সেই ক্ষেত্রে কি কি থাকে, যে কি কি বললে পরে একটা বলে দেওয়া যায় যে মানুষকে, যে আমি এর আগেও যখন বলছিলাম যে আমাদের যে জীবনশৈলী নিয়ে যে কথা, এবং এটা একটা বড় বিষয় যে অনেক সময় শুনেছি যে স্কুলের শিক্ষক বা শিক্ষিকা তারা যখন ওই ক্লাসটা নিতে যেতেন তখন তাদের মধ্যে এক ধরনের হেজিটেশন ছিল, আবার ওই ক্লাসটা নিতে যাবে, এই ক্লাস করানোর কি দরকার, এসব সরকারি চাপিয়ে দেওয়া, এসব কি প্রয়োজন, এসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই। এই যে ভাবনা, সেই ভাবনার ফলে তো পুরো ব্যবস্থাটাই গেল আর কি। কিন্তু এখনো সেই ব্যবস্থা ফিরবে বলে তো মনে হচ্ছে না, যেভাবে আমরা উল্টো দিকে হাঁটা দিচ্ছি তাতে। ফলে যে বিষয়টা হয়ে আসছে, এই ক্ষেত্রে কি বলবে, মানে একজন যৌন শিক্ষার যদি বিষয় থাকে সেইখান থেকে কিভাবে আলোচনাটা শুরু করবে? আমার মনে হয় যে প্রথমেই এটা বলা উচিত যে মেনস্ট্রুয়েশনটাকে বা মাসিকটাকে আমরা খুব একটা ইউনিক, একটা অস্বাভাবিক একটা জিনিস দেখি, কিন্তু দুটো শরীরের মধ্যে কিন্তু বয়ঃসন্ধিকালে চেঞ্জেস হচ্ছে, ঠিকই। এবার একটা শরীরে হয়তো একটা এক্সট্রা জিনিস হচ্ছে, একটা শরীরে একটা কম জিনিস হচ্ছে, কিন্তু ধরো গ্রোথ স্পার্ট দুটো বডিতেই হচ্ছে, হাতে পায়ে লোম গজানো দুটো বডিতেই হচ্ছে, গলার স্বর পাল্টানো দুটো বডিতেই হচ্ছে, হরমোনাল চেঞ্জেস দুটো বডিতেই হচ্ছে, আর আমাদের সেক্সুয়াল আর রোম্যান্টিক অ্যাট্রাকশনটাও দুটো বডিতেই সেম সময় হচ্ছে। শুধু যাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তাদের মাসিক হচ্ছে। এবারে আমরা যদি পুরোটাই বায়োলজিক্যালভাবে দেখি, ইনস্টেড অফ মানে আমরা যে কালচারাল অ্যাজাম্পশনসগুলো যেগুলো বড়দের তৈরি, যে না ছেলে মেয়ে মানে একসাথে হলে চলবে না, এটা বাজে জিনিস, ওরা যত বেশি জানবে তত বেশি করবে, সেরকম তো নয় ব্যাপারটা। ওরা এমনিই করছে যা করার, কারণ যে সিনেমা আছে, নিউজ পেপার আছে, অনেক অনেক সাইটস আছে, এখন তো মিডিয়া, সোশ্যাল মিডিয়া তো একটা ইম্পর্টেন্ট পাওয়ারফুল একটা টুল। তো ওরা যা করার ওরা সেটা করছে, কিন্তু ওরা করছে উইদাউট দ্য নলেজ। তো ওদেরকে যদি নলেজটা দেওয়া হয় তাহলে ওরা ঠিক ঠিক ডিসিশনগুলো নিতে পারবে, কি প্রোটেকশন ইউজ করতে হবে, ইনফ্যাক্ট লিগাল স্ট্যান্ডার্ডসটা কি সেটাই ওরা জানে না, যে 18 হলেই এটা লিগাল হচ্ছে, তার বিলো হলে লিগাল হচ্ছে না, এই যে ডিস্টিংশনগুলো ওরা জানে না। তো আমার মনে হয় সেক্স এডুকেশনটা এই সময় আরও প্রয়োজনীয়, কারণ যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা সবসময় সব কিছু দেখতে পাচ্ছি, ইনফ্যাক্ট ওটিটি প্ল্যাটফর্মসে তো সারাক্ষণই সব শোজ মুভিজ চলছে, আর আমার মনে হয় এগুলো থাকা ঠিক আছে, বিকজ সেক্স ইজ আ পার্ট অফ লাইফ, ইট ইজ ওয়াই লাইফ বিগ্যান। তো যদি আমরা খুব বেসিক বায়োলজিক্যালভাবে যদি বলতে পারি যে শারীরিকভাবে এই চেঞ্জেসগুলো হচ্ছে, এটা নর্মাল, তুমি এই জিনিসগুলো ফিল করবে কারণ তোমাদের হরমোনাল চেঞ্জেস হচ্ছে, আর পুরোটাই হচ্ছে স্বাভাবিক শারীরিক একটা প্রক্রিয়া, কোনোটাই ভুল নয়, কোনোটাই ঠিক নয়, কিন্তু হ্যাঁ ঠিক ডিসিশনটা নেওয়াটা দরকার। মানে একটা স্কুল আমার মনে আছে যে আমরা গেছিলাম, তখন আমাদের বলেছিল যে মেয়েদেরকে বলে দাও যেন এই ওভিউলেশন ফেজে যেন ওরা বয়ফ্রেন্ডদের কাছে না আসে। আচ্ছা, মানে আমাদের এইদিকে বলা হচ্ছে সেক্স এডুকেশন নিয়ে না কথা বলা যাবে না, আবার এইদিকে এই ইনফরমেশনটাও দিতে চাইছে কয়েকজন। তো আমরা খুব একটা মাঝখানের জায়গায় পড়ে গেছিলাম যে কি করব। তারপর আমি টিচারকে বললাম আপনিই বলে দিন, আবার আমাদেরকে বার করে দেবে স্কুল থেকে। তারপর বলছি আপনিই বলে দিন। আমরা একটা শর্টকাট ইউজ করি ডিম্বস্ফোটনের সময়। আমরা বলি যে যখন বা লুটিয়ালের সময়, হ্যাঁ ডিম্বস্ফোটনের, যখন ডিম্বাণুটা এসে দেখে তার কোনো কাজ নেই, তার মানে ডিম্বাণুটার কাজ কি, ফার্টিলাইজড হয়ে গেলে তারপরেই তো ওই বেডটা তৈরি হচ্ছে জরায়ুতে, ওই ইউটেরিন লাইনিংটা মোটা হচ্ছে যে লুটিয়াল ফেজে, ওটা হচ্ছে যাতে
যদি কোনো সময় ফার্টিলাইজড হয় যাতে ওখানে ফিটাসটা আটকে যেতে পারে, ঠিক আছে? তো আমরা সেটা বলতে পারি না, তাই আমরা বলি যখন দেখো ওর কোনো কাজ নেই তখন সে ফেটে গিয়ে মিশে যাচ্ছে। ওই একটা শর্টকাট একটা এরকম করে আমরা স্কিপ করি একটা জায়গা, যাতে আমাদেরকে কেউ না বলতে পারে যে রিপ্রোডাকশন নিয়ে কেন কথা বলা হয়েছে। কিন্তু প্রেগন্যান্সি নিয়ে সারাক্ষণ কথা ওঠে, আর আমরা চেষ্টা করি যখনই স্টুডেন্টদের কোনো প্রশ্ন আছে আমরা ফুল ট্রান্সপারেন্সি মেনটেন করে আমরা পুরো উত্তরটা দিয়ে আসি। আমরা ওই সময় কিন্তু বলি না যে না এখন ডিসকাস করবো না, পরে ডিসকাস করবো, মা বাবাকে জিজ্ঞেস করো, কারণ যে আমরা এটা ফেস করেছি। মানে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক প্রশ্ন ছিল, আমাদের সবারই মনে প্রশ্ন থাকে, কিন্তু কেউ ঠিক করে উত্তর দিতে পারেনি। তো এই কিউরিওসিটির জন্য আমাদের সারাক্ষণ খুব একটা ডিস্টর্টেড একটা আইডিয়া থাকে যে এটা এইভাবে হয়। যেরকম আমার একটা স্কুলে এরকম টিচাররা বলতো মেয়েদেরকে যে কিস করলে প্রেগনেন্ট হয়ে যাবে। তো এরকম আইডিয়া কিন্তু টিচাররাই স্টুডেন্টদেরকে দিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে নতুন টাইপ অফ ভয় দেখানো এক ধরনের, মানে যেও না, মানে ওই ইন্টিমেসিতে যেও না, মানে ওদের যদি পরিষ্কার করে বলা হয় আমার মনে হয় জিনিসটা অনেকটা বেটার হয়, সহজ হবে, এবং সেটার মধ্যে ট্রান্সপারেন্সি থাকবে, এবং তার মধ্যেও লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং গুলো অনেকটা পরিষ্কার হবে। সেইটা একটা বড় গ্যাপ থেকে যাচ্ছে আমাদের এডুকেশন পলিসির মধ্যে, এটা একটা বড় গ্যাপ। আমাদের নতুন যে এডুকেশন পলিসি এসছে তাতেও বোধহয় আসেনি সেক্স এডুকেশন নিয়ে খুব কিছু করার, আমি জানি না, না এখনো তো মনে হয় না। ওই এনসিইআরটির একটা নতুন বইতে কয়েকটা চেঞ্জেস এসেছে, বাট এই সেক্স এডুকেশন নিয়ে আমি যদি স্কুলেরও সেক্স এডুকেশন নিয়ে ছেড়ে দিই, আমি যদি পারিবারিক সেক্স এডুকেশন, যে আমি যদি মেনস্ট্রুয়েশন থেকে সেক্স এডুকেশনের বিষয়টাতে যাই, তাহলে একজন, আমি ধরে নিলাম যে কথা অনুযায়ী সেইখানে বাবারা খুব মেয়েদের সাথে এই বিষয়টাতে পার্টিসিপেট করে না, খুব কথা বলে না, একজন মা একজন অভিভাবক হিসাবে তার সন্তান বা তার কন্যা সন্তানের সাথে কিভাবে এই ব্যাপারটা নিয়ে কথা বলবে তখন, মানে যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে বা তার পরবর্তী সময়ে যখন তার মধ্যে অ্যাডোলেসেন্ট ফেজে যখন তার মধ্যে এক ধরনের যৌন চেতনা তৈরি হচ্ছে, সেই সময় কিভাবে কথা বলবে? আমার তো মনে হয় মা বাবা দুজনেরই বলা উচিত, কিন্তু বলে না। তোমাদের এক্সপেরিয়েন্স থেকে তো বলছো যে বলেই না বাবা, কারণ কি হয়, মা মেয়ের সাথে কথা বলে, বাবা ছেলের সাথে কথা বলে। যখন এটা করে দেওয়া হচ্ছে তখন ওদের বলেই দেওয়া হচ্ছে যে এটা লোকানোর বিষয়, মানে অন্য যে জেন্ডারটা আছে তোমার বাবা বা তোমার দাদা, ওরা যেন জানতে না পারে, এটা শুধু আমার আর তোমার মধ্যেই। এটাতে ওদের ফিলিংটা এসে যায় যে এটা লোকাতেই হবে তোমাদের, এটা ইটস নট সামথিং টু বি প্রাউড অফ, নট সামথিং টু টক অ্যাবাউট, এটা লোকাতেই হবে। তো আমার মনে হয় যে যখনই মেনার্কটা আসবে, বোঝা যাচ্ছে ধরে নাও 10 বছর বয়সে যখন সন্তান, তখন সেই সন্তানকে দুটো প্রসেসই বলো, শুধু যে মানে সে ছেলে হলে ছেলের প্রসেসটা বলবে, মেয়ে হলে মেয়ের প্রসেসটা, সেটা না করে দুটো প্রসেসই বলো। তাতে কি হবে, যাদের পিরিয়ড এখনো শুরু হয়নি তারা এটা বুঝতে পারবে যে দুটো শরীরই কিন্তু একটা টাইপ অফ চেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে আমার সাথে যে জিনিসটা হচ্ছে সেটা অস্বাভাবিক কিছু না, শুধু হয়তো একটা এক্সট্রা জিনিস হচ্ছে কারণ যে আমার সিস্টেমটা আলাদা, তাছাড়া কিন্তু দুটোই একই প্রসেসে যাচ্ছে, দুটো বডি এক প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। আর ছেলেদের এটা বললে ওরা তো অবশ্যই জানতে পারবে কি হচ্ছে, যেটা ওরা জানে না। অনেক বয়সে গিয়ে ছেলেরা জানতে পারে, যদি ওরা কোনো ওরকম মেয়ে বন্ধু পায় বা ঠিকঠাক বই পড়ে ওরা জানতে পারে। অনেকেরই অনেক বেশি মিসকনসেপশন আছে। তো এটা যখন ছেলেদের ছোট থেকেই বোঝানো হয় যে এটা একটা শারীরিক জিনিস, তখন ওদের আর কি প্রবলেমস ফেস করে, কি হরমোনাল চেঞ্জেস হচ্ছে আমাদের শরীরে, তাহলে ওদের মধ্যে একটা সেন্স অফ এমপ্যাথি জাগবে। ওরা বুঝতে পারবে কি করতে হবে, হাউ টু ডিল উইথ ইট। আমার তো মনে হয় যে সব যারা নন মেনস্ট্রুয়েটার্স আছে দে শুড অলসো ক্যারি একটা প্যাড ওদের ব্যাগে ফর সেফটি রিজনস। আর মেনস্ট্রুয়েটার্সদের জন্য সারাক্ষণ দোকানদারের থেকে জিনিসটা চাওয়াটাও খুব ওদের কাছে ডন্টিং লাগে মাঝে মাঝে। তো তখন হয়তো বাড়ির দাদা, বাড়ির বাবা, বন্ধু এরা যদি হেল্প করে দেয় তখন এটা খুব বড় একটা হেল্প। আচ্ছা, এটা এক ধরনের পার্টিসিপেটরি মোডের মধ্যে ঢুকে যাওয়া, সেইটা বলছো যে বাড়ির দাদা বাবারা যদি এটা করতে থাকে তাহলে তাদের মধ্যে এক ধরনের ইন্টারাকশন হচ্ছে, ইন্টারাকশনের ফলে বাবা দাদাদেরও এক ধরনের এই বিষয়টা নিয়ে একটা জানা হচ্ছে। একদম। আর প্রিয়াঙ্কা যেটা টিভির অ্যাডের এক্সাম্পলটা দিল, ওই সময় কি হয় আমরা সবাই অকওয়ার্ড হয়ে এদিক ওইদিক তাকাতে থাকি, কেউ ফোন দেখছে, কেউ এমনি দেয়ালের দিকে তাকিয়ে আছে, এরকম আমরা করি, কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করি আর কি। এটা হয় তো সব বাড়িতেই মনে হয়।
আমার বাড়িতে হতো একটা টাইমে, মানে স্যানিটারি ন্যাপকিনের একটা এলে পরে তখন কি কোন দিকে তাকাবে, মানে বোঝাবে কি করে। তো তখন যদি ওগুলো অ্যাভয়েড না করে ওটা ডাইরেক্টলি যদি বাবা তার ছেলেকে বা মা তার ছেলেকে বলে যে এটা একটা স্যানিটারি ন্যাপকিন, এটা যখন মেনস্ট্রুয়েশন হয়, পিরিয়ডস হয়, তখন এটা ইউজ করা হয়, এটা 5 থেকে 6 ঘন্টা ইউজ করা যায়। যদি আমরা কনভারসেশনটাকে ডেলি করি, এমন না যে একদিন ঠিক করলাম যে আজ আমার সন্তানের আর কিছু উইকের মধ্যে বয়ঃসন্ধিকাল শুরু হবে, আমি আজকে ডিসকাস করবো, ওই একটা ঘরে বন্ধ করে 1 ঘন্টা কথা হয়ে গেল, বাস, তারপর আর কেউ কিছু বললো না, সেটা করলে হবে না। প্রত্যেক দিন যেখানে যেখানে সুযোগ আসবে তখন কথাটা তুলে আনতে হবে, যাতে ওরাও বোঝে যে এটা স্বাভাবিক একটা জিনিস, আর ওরা বুঝতে পারে যে আমি বাবা মার কাছে যেতে পারি কথাগুলো জিজ্ঞেস করতে। যেটা অনেক সময় অনেক ফ্যামিলিতে হয় যে এইসব জিনিস জিজ্ঞেস করলে কি বলছিস তুই, এখান থেকে বেরিয়ে যায়, সব কথা আমাকে বলবি না তুই, এরকম রিয়াকশন আসে। তো তার থেকে বেটার আমাদের বাবা মাদের নিজেদেরকে বুঝতে হবে জিনিসটা, নিজেদেরকে শিখতে হবে, নিজেদেরকে কমফোর্টেবল করতে হবে, তারপরেই ওরা যেন তাদের সন্তানদের কাছে অ্যাপ্রোচ করে। এই যে তোমরা বলছিলে যে এই যে স্যানিটারি ন্যাপকিন অন্য কোথাও থেকে দোকান থেকে নিয়ে আসে, মানে তোমরা তো একটা কাজ করছো যেখানে কিছু ভেন্ডিং মেশিন দিচ্ছ স্কুলে, সেইটা কিভাবে করো? মানে সেটা কি স্কুলে গিয়ে ইনস্টল করে আসো? আমরা স্টুডেন্টসদের স্যানিটারি ন্যাপকিনও প্রোভাইড করি ফ্রিতে, যারা প্রেজেন্ট আছে আমরা তাদেরকে ফ্রিতে স্যানিটারি ন্যাপকিন প্রোভাইড করি। তাছাড়াও আমরা অনেক স্কুলে ভেন্ডিং মেশিন থাকে কিন্তু সেগুলো ইউজ করা হয় না বা খারাপ হয়ে থাকে, মানে যেহেতু রেগুলারলি ইউজ করা হয় না, বা অনেক স্কুলে ভেন্ডিং মেশিন আছে কিন্তু সেগুলো ইউজ করতে দেওয়াই হয়নি কখনো স্টুডেন্টদের আর কি। কেন? কারণ যে স্টুডেন্টরা খারাপ করে দেবে এইটাই ভাবে তারা। আমরা একটা রেগুলার প্র্যাকটিসেই আসতে পারছি না যে একটা ভেন্ডিং মেশিন আছে সেটাকে ইউজ করা হবে। তো কিছু কিছু স্কুলে আমরা এখনো অবধি 36টা স্কুল কভার করেছি যেখানে আমরা প্রোগ্রাম করিয়েছি, সেখানে তার মধ্যে 11টা স্কুলে আমরা ডোনেট করেছি যেখানে যাদের দরকার ছিল। আর এই 11টা স্কুলের মধ্যে খুব 1, 2 বা 3টে স্কুল থেকেই হয়তো রিফিলের একটা রিকোয়েস্ট এসছে, অনেকবার করে রিকোয়েস্ট এসছে। আর এই রিফিলের রিকোয়েস্টটা ইউজুয়ালি দেখছি যে কলকাতা স্কুলের হচ্ছে না, কিন্তু বাইরের একটু মানে পেরি আরবান যে স্কুলগুলো যাচ্ছি, ধরো আকরা, সন্তোষপুর, বাটানগর, এই সব স্কুলে বেশি ডিমান্ড, ওরা খুব খুশি এটা পেয়ে। তাদের কাছে হয়তো ওই অ্যাক্সেসটা নেই প্যাডসের, সেটা তো একটা বড় বিষয়। মানে এই সুযোগ সুবিধাটা কেন নিচ্ছে না মানে সবাই, সেটা তো একটা ভাবার বিষয়। মানে এইটা কি কোনো ইকোনমিক ক্লাস বেস করে হচ্ছে যে এই যে কলকাতা স্কুলগুলোতে তোমরা কাজ করছো সেইখানের হয়তো সেই ছাত্রীদের প্রয়োজন পড়ছে না সেই জন্য নিচ্ছে না, নাকি এটা কেন নেব, এর থেকে তো আমার দোকানে কিনলে হয়তো বেশি ভালো হবে, বা কেন এই সবারই সামনে গিয়ে ভেন্ডিং মেশিন, তোমরা ভেন্ডিং মেশিনটা ইনস্টল করো কিভাবে? সেটা কি সবারই সামনে ওপেন থাকে? আমরা স্টুডেন্টস অ্যান্ড টিচার্সদের ডেমনস্ট্রেট করি যে কিভাবে ইউজ করতে হয়, সবার সামনেই ইনস্টল করা হয়, আর এটা খুব ওপেন জায়গায় ইনস্টল করা হয় যেখানে সবাই অ্যাক্সেস পাবে। সেইটা কি কোথাও গিয়ে সাইকোলজিক্যালি এফেক্ট করে যে সবারই সামনে আমি একটা নেব? কিন্তু তো মানে গার্লস স্কুলে তো হওয়া উচিত নয় সেটা না। আমার মনে হয় যে টিচাররা আরেকটা জিনিস চেষ্টা করে যে ওদের স্টাফ রুমের কাছাকাছি ইনস্টল করতে, মানে বাইরের দেয়ালেই থাকবে কিন্তু ওদের স্টাফ রুমের কাছাকাছি। তো আর ওদের ইনস্ট্রাকশন থাকে স্টুডেন্টদের যে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করে তারপর তোমরা নিতে পারবে। এই এতটা লম্বা প্রসেসে নিশ্চয়ই কোনো স্টুডেন্ট যেতে চাইবে না। টিচারদের জিজ্ঞেস করবে এটা নিয়ে, ও টিচার বললো আমি এখন ব্যস্ত, তারপর ইউজড হয় না, এরকম পড়ে থাকে। সেটা তো একদমই খুব বিচ্ছিরি রকম বিষয়ের দিকে এগোচ্ছে। মানে এই যে কোয়েট স্কুলে বা বয়েজ স্কুলে গেছিলে, সেইখানে গিয়ে কি হয়েছিল? মানে এরকম কোনো ইভেন্ট বা এরকম কোনো গল্প কি আছে যেটা খুব স্ট্রাইক করেছিল, খুব ভাবিয়েছিল তোমাদেরকে? হ্যাঁ, আমাদের LTAP মানে লেটস টক অ্যাবাউট পিরিয়ডস ছাড়াও আমাদের কিছু সাইমালটেনিয়াসলি আরও প্রোগ্রামস চলতে থাকে। জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম ইংলিশ মিডিয়াম কনভেন্ট স্কুলে। সেখানে আমরা অল বয়েজ স্কুল আর কি, আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। আমরা জেন্ডার রোলস, সেম সেক্স রিলেশনশিপ বা ম্যারেজ এই সব বিষয়ে ডিসকাস করেছিলাম। আমাদের রিয়াকশনটা যেটা পেয়েছিলাম অনেকটা মিক্সড ছিল। অনেকে এটা খুব ভালোভাবে নিয়েছে যে অনেক কিছু তারা জানতে পারছে নতুন, খুবই ওপেন মাইন্ডে তারা এই প্রোগ্রামটা করেছিল। বাট কিছু কিছু স্টুডেন্টস খুবই চ্যালেঞ্জিং প্রশ্ন করেছিল আমাদের আর কি, যে তোমরা এই সব কী কথা বলছো, মানে
মা বাবা না থাকলে একটা বাচ্চা ঠিকভাবে বড় হবে কি করে, মারা তো খুব নার্চারিং হয় নেচারে, বাবা না থাকলে শাসন কে করবে, মারা তো শাসন করতে পারবে না, মারা যেটা হয় না যে বাবারা প্রোভাইডার আর কি, আর মাদার্স আর নার্চারার, এই বিষয়টা মানে এতটাই ডিপ রুটেড ছিল, ওরা মেনেই উঠতে পারছিল না যে এইগুলো এক্সিস্ট করে না, মানে এই জেন্ডার রোলসগুলো আমরাই বানিয়েছি, মানে ওরা ভেবে নিয়েছিল এইভাবেই চলে আর এইভাবেই চলতে হবে, এর বাইরে যদি তুমি কোনো কথা বলো সেটা একদমই অ্যাকসেপ্টেবল নয়। তারা সেম সেক্স ম্যারেজটা নিয়ে মানে একদমই অ্যাকসেপ্টই করতে পারেনি যে এরম কিছু সোসাইটিতে হতে পারে। তখনই তারা অনেক রকম প্রশ্ন করেছিল যে এগুলো এক্সিস্টই করতে পারে না, তাহলে তো ঠিকঠাক গ্রোথই হবে না চাইল্ডের, মা না থাকলে কিভাবে হবে বা বাবা না থাকলে কিভাবে হবে, দুজনকে একসাথে থাকতে হবে, আর তাদের রোলগুলোও খুব বাধা ধরা রোল আর কি, মানে ওটা তোমার কি বলবো কানেক্টেড, ওটা মার্চ করা যাবে না, যে বাবা যেটা করবে সেটা শুধু বাবাই করবে, প্রোভাইড করবে, শাসন করবে, কন্ট্রোল করবে, আর মা যেটা করছে যে এই টেক কেয়ার করা আর কি, নার্চারিং ব্যাপারটা, খেতে দেবে, তো এইগুলো মাকেই করতে হবে। হ্যাঁ, মানে জেন্ডারদের কি মানে নারী এবং পুরুষের কি কি ভূমিকা থাকবে একদম স্পষ্ট বলে দেওয়া আছে, এটা করো। একদম শেষের দিকে চলে এসেছে, একদম শেষ করব। তোমাদের এই যে জার্নিটা হয়েছে, এটা প্রায় 4-5 বছর হয়ে গেল তোমাদের এই জার্নিটাতে চলা, এইটা করতে গিয়ে কি শিখলে, এবং এটা যে এলে তোমরা এই কাজটা করবে বলে যখন ঠিক করলে, এবং তারপর যখন এতগুলো টার্ময়েল, এতগুলো সমস্যার সামনাসামনি হয়ে ওই কাজটা চালাচ্ছ, এইটা থেকে কি তোমাদের অভিজ্ঞতা কি হলো, এবং সেইটা যদি একদম খুব স্পষ্ট ভাষায় বলো যে তোমাদের এই যে ভাবনা, এই ভাবনাটা তো সমাজের আরো বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় পৌঁছোক, বিভিন্ন মানুষের কাছে পৌঁছোক, এটা তো সবসময় তোমাদের মধ্যে চাওয়া থাকছে, কিন্তু এখনো হয়তো সেই অর্থে মানুষ সবটাই জানে, মানে মেনস্ট্রুয়েশন বা মাসিক নিয়ে সবাই বিষয়টা শব্দটা নিয়ে অবগত, কিন্তু তারা কেউ কথা বলতে চাইছে না, বা তারা কেউ বুঝতে চাইছে না যে এই বিষয়টা আসলে কি, বা এই বিষয়টার ক্ষেত্রে কতটা এমপ্যাথাইজ হওয়া উচিত, এই বিষয়টা নিয়ে তাদের ভাবনা নেই। এই যে তোমাদের এক্সপিরিয়েন্সেস, এখান থেকে কি বলবে একদম শেষে যদি বলা যায়, কি বলবে সোসাইটিকে, কি বলবে? যেটা আমরা বুঝছি সেটা হচ্ছে পিরিয়ডস নিয়ে আলোচনা করাটা, যেটা পুরো সেশনেই বললাম, খুবই দরকার। আর আমরা চাই যে লেট আস অল টক অ্যাবাউট পিরিয়ডস, বিকজ এতটা ট্যাবুজ, এতটা বাধা নিষেধ আজকের মডার্ন এজে থাকার কোনো দরকারই নেই। আর অনেকের হয়তো সুবিধা হচ্ছে, মাসিক নিয়ে ওরা কাজে টাজে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এরকম অনেক লোক আছে যারা মাসিকের জন্য তাদের কাজের সেই সময়টা ওদের অফ করে দেওয়া হয়। তো যখন একটা পার্ট অফ দ্য সোসাইটি মেনস্ট্রুয়েটার্সদেরকে এরকম করে রেস্ট্রিক্ট করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, তাহলে একটা সোসাইটি কি করে ফাংশন করবে? ঠিক। আর জার্নিটার কথা হচ্ছে যে খুবই লার্নিং জার্নি ফর আস অলসো। আমরাও স্টুডেন্টদের কাছে কি নতুন নতুন জিনিস জানতে পারি, শুনি, এটাও আমাদের জন্য খুবই ভালো একটা বিষয়। আমরাও বুঝতে পারি যে আমাদের প্রোগ্রামটা আমরা কিভাবে আরও মানে বেটার করতে পারি, বা কিভাবে আমরা অ্যাপ্রোচ করলে সেটা আরেকটু পৌঁছাবে মানুষের কাছে বা স্টুডেন্টদের কাছে। তো আমাদের জন্য তো খুব ভালো এক্সপিরিয়েন্সই হচ্ছে এখনো অবধি। কিছু কিছু চ্যালেঞ্জেস আছে, বাট তাছাড়া ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, আর আমরা চালিয়ে যেতে চাই এই কাজটা। হ্যাঁ, মানে অবশ্যই চালিয়ে যাওয়া উচিত বলেই মনে হয় যে তোমরা চালাও, এবং বিভিন্নভাবে, হ্যাঁ জানি যে অনেক রকমের সমস্যা আছে, সেটা একটা বড় ফিনান্সিয়াল একটা বিষয় থাকছেই তোমাদের। যে আমি শুনেছি তোমাদের সাথে আগের দিন কথা বলতে গেলে তোমরা নিজস্ব একটা চাকরি বাকরি করো, তারপর গিয়ে এই কাজটাকে করো, এটা তো সত্যি মানে। এবং এই যে সমাজ বদলের বা এই যে সমাজকে নতুন রকমভাবে একটা ভাবনা জোগানোর যে প্রচেষ্টা, এটা তো তোমরা প্রতিনিয়ত করছো। আশা করব যে সেইখানে অনেকগুলো মানুষ তোমাদের পাশে এসে দাঁড়াবে, এবং তোমরাও এই কাজটাকে চালিয়ে নিয়ে যাবে, এবং স্পৃহা আগামী দিনে আরও অনেক মানুষের কাছে পৌঁছোক। এবং আমরাও চাইবো যে আমাদের এইখানে আপনারাও সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার ফলে আরও কিছু মানুষের কাছে যদি এই ভাবনা, এই কথাগুলো ভাগ করে নেন,
তাহলে এই যে আমাদের অনেকগুলো ভুল ধারণা, মানে আমরা যে ভাবছিলাম যে পুজোটা করতে গেলে একটা বড় সমস্যা, এই যে বলছে যে ও লক্ষ্মী পুজো করেছে আর কি, এবং ভালোই এখন অবধি লক্ষ্মীর অর্জন করে রেখেছে, এইরকম অসুবিধে হয় না। শ্যাম্পু করার একেবারেই প্রয়োজন নেই, মানে পিরিয়ড শেষ হচ্ছে মানে আপনি শ্যাম্পুটা করছেন, এটা প্রয়োজন নেই। এই যে মিথস, এই যে ভুল ধারণা, এইগুলো যেগুলো দীর্ঘদিন ধরে আপনারা মনের মধ্যে এবং এতদিন ধরে এইটা নিয়েই চালিয়ে যাচ্ছেন, এটা থেকে একটু বেরিয়ে এসে খুব সহজ স্বাভাবিকভাবে এটা একটা জৈবিক প্রক্রিয়া, এইটুকু ভাবলেই বোধহয় আমাদের অনেকটা ভাবনা হবে। এবং একটা মানুষের প্রতি, যে মানুষটাকে আপনারা ভাবছেন যে সেই সময় অপবিত্র বা সেই সময় একেবারে ছোঁয়া যায় না এরকম, সেই মানুষটার প্রতি একটু মানবিক হওয়া যাবে, এইটুকুই আশা করব আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, আজকের মতো বিদায়।